আব্বু, ভাইয়ার অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? জানি না, আমি কিছু জানি না। হুটহাট করে গাড়িটা আগের দিকে ছুটতে লাগলো, আর তারপরেই আমাদের থেকে আগে চলে গিয়েছিল। রাস্তার সেই সময় থাকা লোকজন বলল ড্রাইভার কিছু খেয়েছিল, আর না হলে গাড়ির ব্রেকটা কাজ করছিল না, যার জন্য এমন একটা অ্যাক্সিডেন্ট করেছে। ঈশান দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল। একটু পরেই ভাইয়ার বিয়ে হবার কথা ছিল, তার আগেই ভাইয়ার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই মুহূর্তে ঈশানের বড় ভাইয়া ইমন হসপিটালাইজড। আজকের এই পরিস্থিতির পর এখন বিয়ে বাড়িতে যাবেই বা কী করে? এরকম একটা পরিস্থিতিতে আব্বুর পাশে ঈশানের থাকা দরকার। ছেলেটা দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে আছে। এর মাঝখানে ঈশানের বন্ধুরা হসপিটালে ঢোকে, তারপর এসে ওর সামনে দাঁড়ালো। ছেলেটা ফুপিয়ে কেঁদে উঠল। মেহেদি ঈশানের সামনে বসে জোর করে উঠিয়ে একটা জায়গায় বসিয়ে দিতেই ছেলেটা ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি থেকে কি হয়ে গেছে আমার ভাইয়ে? ঈশান শান্ত হ, এরকম পাগলামি করিস না, দেখ সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না। আমি কি করব এখন? তোরা আমাকে বল না, এই মুহূর্তে এরকম একটা পরিস্থিতি, তার ওপর আবার ওই মেয়েটা এখন কি করবে, আমি সেটাই ভাবতে পারছি না। আফজাল সাহেব ছেলের হঠাৎ অ্যাক্সিডেন্টের ফলে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। ঈশান এখন কি বলে আব্বুকে সান্ত্বনা দেবে সেটা ভেবে পাচ্ছে না। নিজেই ভাইয়ের এমন পরিস্থিতি দেখে ভেঙে পড়েছে। ঈশানের বন্ধুরা ওকে বোঝাতে লাগলো। এর মাঝে ডক্টর ইমনের অপারেশন শুরু করে দিয়েছে। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে? তাহলে শুনুন। ঈশানের বড় ভাইয়া ইমন ছেলেটা ভালোবাসে একটা মেয়েকে, যাকে বলে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা। মেয়েটার কথা বাসায় বলতেই তখন ছেলের পছন্দকে প্রাধান্য দিতেই আব্বু আম্মু মেয়ের বাসায় কথা বলেছিল। মেয়েটা ভালোই, খোঁজখবর নিয়ে জানতে পেরেছিল, আর তাতেই আব্বু আম্মুরও পছন্দ হয়ে যায়। দুই পরিবারের সম্মতিতে আজকে ইমন আর মেহিনুরের বিয়েটা ছিল, কিন্তু হুটহাট করে বরযাত্রী যাবার পথেই ইমনের গাড়িটা ব্রেক ফেল করে। ড্রাইভার গাড়িটা ব্রেক করতে পারেনি। গাড়িটা একটা ব্রিজের ওপর এসে রেলিং ভেঙে পানিতে গিয়ে পড়ে। অনেকক্ষণ যাবৎ চেষ্টা করেও যখন উদ্ধার করা যাচ্ছিল না ইমন আর ড্রাইভারকে, তখন ফায়ার সার্ভিসের একটা ইউনিট এসে অনেক খোঁজাখুঁজির পর ইমনকে পায়। তবে যতক্ষণে পেয়েছে ততক্ষণে ছেলেটার অবস্থা খারাপ হয়ে গেছিল। না জানি কী অবস্থা ছেলেটার। ডক্টর তো বলে দিয়েছে মাথায় অনেক চোট পেয়েছে। ধারণা করা হচ্ছে পড়ার সময় হয়তো গাড়ির ভেতর মাথাটা পেয়েছিল। বিয়ের দিনে এসে ছেলেটার এমন একটা পরিস্থিতি, যে মেয়েটার সাথে আজকে মনের বিয়ে হবার কথা ছিল সেই মেয়েটা যদি এখন জানতে পারে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে কি অবস্থা হবে মেয়েটার তার ঠিক নেই। ঈশান শুধু ভাবছে এখন মেয়ের বাড়িতে কি জবাব দেবে। এইসব কিছু তো আর পাল্টে ফেলা যাবে না, কিংবা মুহূর্তের মধ্যে ঠিকও হয়ে যাবে না। আল্লাহ না করুক ইমনের কিছু হলে ঈশানদের পরিবারের কি অবস্থা হবে, আর ওই মেয়েটারই বা কী হবে? ঈশান মেহনুর অর্থাৎ হবু বাবির কথা আব্বুকে বলার সাহস পাচ্ছে না। ঈশান চুপচাপ এইসবই ভাবছে আর চোখের পানি ফেলছে। এর মাঝখানে আম্মু কান্নাকাটি করতে করতে হসপিটালে ঢোকে। আম্মুকে দেখেই আব্বু সামনে গিয়ে দাঁড়ালো। তখন আব্বু বলতে লাগলো, আমার ছেলে কোথায়? আমার ছেলের কি হয়েছে? আমার ছেলে কোথায়? ওর কাছে আমাকে যেতে দাও। ছেলেটার একটু বাদেই মেহেনুরের সাথে বিয়ে। তোমরা বিয়ে বাড়িতে না গিয়ে এখানে কেন এসেছো? তোমরা মজা করছো তাই না? দেখো, এরকম করো না। ওই মেয়েটা ইমনের জন্য অপেক্ষা করছে। বিয়েটা না হলে ওদের মান সম্মানটা নষ্ট হয়ে যাবে। আম্মু কী রেখে কি বলবে কি করবে এই মুহূর্তে সেটা বুঝতে পারছে না, তাই তো এলোমেলো অগোছালো কথা বলছে। মাঝে মাঝে একটা ঘন্টা পেরিয়ে গেল। এর মাঝে মেয়ের বাসা থেকে বারবার কল আসতে লাগলো। আব্বুর ফোনের স্ক্রিনে মেহনুরের আব্বুর নাম্বার দেখে বেশ খানিকটা ভরকে গেল। ভাবতে লাগলো এখন কি জবাব দেবে ভদ্রলোককে। আব্বুই ফোন রিসিভ করছে না। অন্যদিকে ডক্টর বারবার বের হচ্ছে আর ঢুকছে, অপারেশনটাও শেষ হচ্ছে না। ঈশান যতক্ষণে বিষয়টা বুঝতে পেরেছিল ততক্ষণে ইমন ভাইয়া যে ব্রিজের ওপর থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে গিয়ে পৌঁছেছিল। আসলে ঈশানদের গাড়িটা সবার পেছনে ছিল। আজকে ভাইয়ার সাথে যদি ঈশান থাকতো তাহলে হয়তো ওকেও এরকম একটা পরিস্থিতিতে পড়তে হতো।
ঈশান আম্মুকে জোর করে নিয়ে গিয়ে একটা জায়গায় বসিয়ে দেয়। অন্যদিকে মেয়ের বাবা বারবার কল করছে দেখে আব্বু এবার আফসোস করে বলতে লাগলো, আমি ওদের এই মুহূর্তে কি জবাব দেব? ওদের কি বলে থামাবো? এরকম একটা পরিস্থিতিতে মেয়েটা নিজেকে কি সামলাবে? আজকের এই পরিস্থিতিতে সবাই নিজেদেরকে অসহায় ভাবতে লাগলো। ঈশান চোখজোড়া বারবার মুছছে। এর মাঝে মেহেদি এসে ঈশানের আব্বুর সামনে দাঁড়ালো আর আমতা আমতা করতে লাগলো। আব্বু একবার ওর দিকে তাকিয়ে থেকে কাতর কণ্ঠে বলতে লাগলো, আমি এখন কি করব তোমরা বলো না। তোমরা চুপ করে থেকো না। এই মুহূর্তে আমার কি করা দরকার একটা সিদ্ধান্ত দাও। মেহেদি এবার অনেকটা সাহস নিয়েই যে কথাটা বলতে চাইলো সেটার জন্য ঈশান প্রস্তুত ছিল না, কারণ মেহেদির কথাগুলো ঠিক এমন ছিল। আঙ্কেল, যেহেতু এই বিয়েটার জন্য এতদিন অপেক্ষা করা হয়েছে আর মেয়ের বাবা তার পরিবার আপনাদের জন্য অপেক্ষা করছে, তাই বলছিলাম কি ওদের বিষয়টা জানানো দরকার। আর যদি তাও না হয়, আমি ভাবছিলাম কি ঈশান আর ইমন ভাইয়ের চেহারা তো হুবহু প্রায় একই রকম। যমজ না হওয়া সত্ত্বেও যে দুজনের চেহারাটা এতটা কাছাকাছি, সেটা আমাদের ভাবনার বাইরে। তাই বলছিলাম কি, এখন যেটা হয়েছে সেটা আমরা চাইলেই তো পাল্টে ফেলতে পারবো না, তবে যেটা হয়েছে সেটা কিছুটা হলেও শুধরে নেওয়া যেতে পারে আঙ্কেল। আমার মাথা কাজ করছে না। কি বলতে চাইছো তুমি? সরাসরি বলো। ছেলের এরকম একটা অবস্থাতে আমি কি জবাব দেব ওদের, সেটাই ভেবে পাচ্ছি না। আঙ্কেল, আপনাকে কিছু ভাবতে হবে না। আমি বলি কি, ঈশানকে বিয়ে বাড়িতে পাঠিয়ে দিন আর এই বিয়েটা ওকে দিয়ে করান। আমরা কয়েকজন মিলে যাচ্ছি, সেইখানে গিয়ে বিয়েটা সম্পূর্ণ করব। আর মেয়ের বাবাকে বুঝিয়ে বললে মেয়ের বাবা অবশ্যই বুঝতে পারবে, কিন্তু মেহনুর আপুকে এখন এই বিষয়টা জানানোর দরকার নেই। তবে এত বড় শখটা উনি নিতে পারবেন না। আর এরকম একটা পরিস্থিতিতে যদি ইমন ভাইয়ের পরিস্থিতিটা বুঝতে পারে, তাহলে হয়তো বা উনি নিজেকে সামলে রাখতে পারবে না। তুমি কি বলছো? কি একটাবার বুঝতে পারছো? মেয়েটার আমার বড় ছেলেকে ভালোবাসো তুমি। এখন যদি ছোট ছেলের সাথে ওর বিয়ে হয় তাহলে কি হবে একটাবার ভাবতে পারছো? আঙ্কেল, এছাড়া আর কোনো কিছু করার মতো উপায় নেই। এই মুহূর্তে এখন আমার মাথায় যেটা আসলো, যেটা ঠিক মনে হলো, আর এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য সেটাই বললাম। ওরাও আপনাদের পথ চেয়ে বসে আছে, আর এই মুহূর্তে আপনার বড় ছেলের এই অবস্থা। ভাইয়া ঠিক কতদিনে জ্ঞান ফিরবে কিংবা ভাই সুস্থ হতে কতদিন লাগবে তার ঠিক নেই। এখন যদি মেয়েটার বিয়ে না হয়, মানুষ বাজে কথা বলবে। আর যদি জানতে পারে মেয়েটার বিয়েটা হচ্ছে না, তাহলে বারবার করে জিজ্ঞেস করবে, জানার চেষ্টা করবে। তাই বলছিলাম কি, যেটা হয়েছে সেটার জন্য তো এখন এই মুহূর্তে কিছু একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। এখন যদি চুপ করে থাকেন তাহলে কোনো কিছুর সমাধান হবে না। তাই যেটা হয়েছে সেটার জন্য আপনাদের কিছুটা শক্ত হতে হবে। তারপর না হয় ইমন ভাইয়ের জ্ঞান ফিরলে এইসব বিষয় নিয়ে ওনাকে বুঝিয়ে বলা যাবে। আফজাল সাহেব কিছুক্ষণ ধরে বিষয়টা ভাবল। এবার আম্মু এসে ওনাকে বিষয়টা বলতেই তখন উনি ভদ্রলোককে বলতে আরম্ভ করলেন, আমি জানি না, কিছুই জানি না, যা ভালো হয় করো, তবে এ পরিস্থিতি থেকে আমাকে বেরোতে হবে। আমার ছেলের যদি কিছু হয়ে যায় আমি ওদের কি জবাব দেব আর কি নিয়ে থাকবো আমি? ওগো, তুমি শান্ত হও। এখন এই মুহূর্তে কান্নাকাটি করলে কোনো সমাধান হবে না। ঠান্ডা মাথায় আমাদের সবটা ভাবতে হবে। দয়া করে তুমি শান্ত হও, তোমার শরীর খারাপ করবে। আঙ্কেল, আমরা যা করার করছি, আপনি শুধু হ্যাঁ বলে যাবেন আর নাতে না বলে যাবেন। আপনাকে এর বাইরে কিচ্ছু করতে হবে না। আমি এই মুহূর্তে আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। এখান থেকে তো আপনাদের বেরোতে হবে। মেহেদির এমন ধারা কথা শুনে ঈশান এতক্ষণ চুপ করে থাকলেও এবার আর চুপ করে থাকতে পারল না। রাগী কণ্ঠে বলতে লাগলো, তোর কি মাথা খারাপ হয়েছে? কী সব বাজে বাজে কথা বলছিস? এরকম একটা পরিস্থিতি কিনা আমি ওনার মেয়েকে গিয়ে বিয়ে করব? আর এসব ওই মেয়েটা জানতে পারলে কখনো মেনে নেবে? আর ভাইয়া যখন জ্ঞান ফিরবে তখন তো জানতে চাইবে ভাবির কি হয়েছিল, কিংবা ওদের দুজনে বিয়ে হবার কথা ছিল। তাহলে মেহনুর আপুর কোথায়? তখন কি বলবো? এখন এসব ঝামেলা না পাকিয়ে কী করলে সমাধান করা যাবে সেটাই বল। এর মাঝে আব্বু এসে ঈশানের হাত দুটো ধরে বলতে লাগলো, এই মুহূর্তে কিছু করার নেই ঈশান, তোমাকে যে এই করে সিদ্ধান্ত নিতে হবে। ভাইয়ের জন্য ঠিক করা মেয়েটাকেই তোমার বিয়ে করতে হবে, না হলে মান সম্মান আর এত আশা আকাঙ্ক্ষা ওদের যে আমরা দিয়েছিলাম সেটার জন্য ওরা কষ্ট পাবে। ভাবি জানার পরে এসব কখনোই মানতে পারবে না। তোমরা বুঝতে পারছো না, ভাইয়া যখন সুস্থ হয়ে জানতে পারবে তার ভালোবাসাটাকে আমি ছিনিয়ে নিয়েছি, তখন কি হবে একটাবার বুঝতে পারছো?
তখন ওকে বুঝিয়ে বলা যাবে। তাছাড়া কতদিনে জ্ঞান ফিরবে, আর জ্ঞান ফিরবে কিনা আমরা কেউ আদৌ জানি না। কিন্তু এখন চুপ করে বসে থাকাটা অন্যায় হবে, ওদের প্রতি একটা অনেক বড় অন্যায় হবে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে ওই মেয়েটার কোনো দোষ নেই। হয়তো আমরা এত বাজে পরিস্থিতির মুখে আছি, কিন্তু ওপরওয়ালা নিশ্চয় এর মধ্যে থেকে আমাদের বের করবে। কিন্তু ততদিনে যে বিয়েটা দিনটা পেরিয়ে যাবে, তাতে মেয়েটাকে কত বাজে কথা শুনতে হয় সেটা তুমি জানো না। একটা মেয়েকে আশা দিয়ে তাকে স্বপ্ন দেখিয়ে অনেক বড় অন্যায় করা হবে। দুজন দুজনকে এত বেশি পছন্দ করতো, এত বেশি ভালোবাসতো, আর এখন যদি হুটহাট করে বিয়েটা বন্ধ হয়ে যায়, তাহলে মেয়েটা ওর আব্বু আম্মুর কাছে জানতে চাইবে কি জন্য ইমন বিয়েটা করলো না। তখন সবার সামনে এই বিষয়টা উঠে আসবে। তার থেকে তুমি বিয়েটা করে নাও। মেহনুর বুঝতে পারবে না, ততদিনে ইমন সুস্থ হয়ে যাবে, তারপর না হয় তোমাদের। ঈশান বুঝতে পারলো আব্বু ওকে খুঁটি হিসেবে ইউজ করতে চাইছে। কি একটা কথা বলে ফেললো আব্বু, যার জন্য বুকের ভেতর ধক করে উঠল। ছোটবেলা থেকে আব্বু আম্মু সব কথা শুনেছে, তাই বলে এরকম একটা অন্যায় আবদার করবে? ঈশানকে অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করেও যখন পারল না, তখন আম্মু এসে ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আব্বু, এই মুহূর্তে আর কোনো কিছু করার নেই। মেয়েটাকে তোমাকে বিয়ে করতেই হবে। এই অসম্মানের হাত থেকে ওদের বাঁচাতে হবে। এই মেয়েটার কোনো দোষ নেই। ওর আব্বু আম্মু কি অন্যায় করেছে যার জন্য ওদের সম্মানটা নষ্ট হবে? আমরা ওদের বুঝিয়ে বলবো। এখন তুমি শুধু একটু শক্ত হও, দেখো তোমাকে এরকম নরম হলে চলবে না। আম্মু এত সব কথার ভিড়ে ঈশান আর কিচ্ছু বলতে পারল না। শেষ পর্যন্ত উপায়ান্তর না পেয়ে রাজি হয়ে গেল। আম্মু আব্বু ঈশানকে দিয়ে বন্ধুদের সাথে পাঠালো। কিছু আত্মীয় স্বজন হসপিটালে ছিল, তাদেরকেও সাথে পাঠিয়ে দিয়েছিল। কাউকে বলতে বারণ করেছিল যেন এরকম একটা বিষয় ঘটেছে সেটা মেয়ের বাড়িতে গিয়ে আলোচনা করতে। এর মাঝে ঈশানের আব্বু মেয়ের বাবাকে কল করলো। ভদ্রলোক বারবার কল করছিল, আফজল সাহেব রিসিভ করছিল না দেখে বেশ টেনশন হচ্ছিল। আব্বু কল করতেই ওপাশ থেকে রিসিভ হতেই বলতে লাগলো, ভাই সাহেব, কি হয়েছে বলুন তো? আপনারা কোনো রেসপন্স করছেন না। আমি সেই 1 ঘন্টা যাবত আপনাদের ফোন করে যাচ্ছে, আপনি রিসিভ করছেন না কেন? সমস্যা হয়েছে কি? আপনারা আসতে এত লেট করছেন যে? ভাই সাহেব, কথাটা বলবো সেটাই বুঝে উঠতে পারতেছি না। আপনাদের যে কথাগুলো বলবো সেটার জন্য আমি প্রস্তুত না। তারপর এত বড় একটা বিষয় ঘটে গেছে যেটার জন্য আমরা কেউ কখনো পরিকল্পনাও করতে পারিনি, ভাবিনি এত বড় একটা বাজে পরিস্থিতির মুখে আজকে আমাদের পড়তে হবে। এই পরিস্থিতির জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমার ছেলেটাকে যে এত কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হবে সেটা আমরা কেউ বুঝে উঠতে পারিনি। এখন আমি কথাটা বলতেও পারছি না, আবার না বললেও থাকতে পারছি না। আপনাদের প্রতি আমি অন্যায় করতে চাইছি না, কারণ আপনাদের প্রতি যে অন্যায়টা হবে সেটার জন্য দায়ী থাকবো আমরা। এভাবে কিছুই জানতাম না, আর পরিস্থিতি এমনভাবে সামনে চলে এসেছে যে এখন আমরা কেউ এড়িয়ে যেতে পারছি না। ভাই সাহেব, কি হয়েছে সেটা বলুন তো। আপনার কথা কিন্তু আমার মোটেও ভালো ঠেকছে না। যদি কোনো সমস্যা হয় সেটা নিয়ে আপনি আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে অবশ্যই জানাতে পারেন। আমার যা কিছু আছে আমার মেয়ের জন্য, আমার একমাত্র মেয়ের বিয়ে, আমি কিছু দিতে চাইলেও যে আপনারা নেবেন না সেটা ভেবেই তো আমি এইসব কথা বলিনি। আমাদের কিছু চাই না, তবে এই যে কথাটা এখন বলবো সেটা আপনি বিশ্বাস করবেন কিনা কিংবা সহ্য হবে কিনা আপনাদের আমি জানি না, তবে দয়া করে আপনার মেয়েকে এ বিষয়টা কখনো বলবেন না। ভাই সাহেব, কি হয়েছে সেটা বলুন। আর আপনার কণ্ঠ এরকম কেন লাগছে? কোনো সমস্যা হয়েছে কি? আর ইমন বাবা কি বিয়েতে বারণ করে দিয়েছে নাকি রাগ করে আসতে চাইছে না? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন ভাই সাহেব, এখন কিন্তু এই মুহূর্তে এমন কথা বললে আমার মান সম্মান কিছুই থাকবে না। আপনার মান সম্মানের কথা ভেবে আমি এত বড় একটা বাজে পরিস্থিতির মুখে আপনাকে ফোন করেছি। এখন আমার আপনাকে বলতেই হবে, আসলে ইমন আপনাদের বাসাতেই যাচ্ছিল, ওর গাড়িটা সবার সামনে ছিল। আপনাদের বাসা থেকে 1 কিলোমিটার দূরত্বে ইমনের গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট হয়। রাস্তাতে যে ব্রিজটা ছিল সেই ব্রিজের ওপর গিয়ে গাড়িটা ব্রেক ফেল করে গাড়ি নিয়ে পানিতে পড়ে যায়। ডাক্তার বলেছে মাথার অনেক চোট পেয়েছে। এই মুহূর্তে আমরা সিটি হসপিটালে আছি, জানি না আমার ছেলেটার কি অবস্থা হবে আর কিভাবে আমার ছেলের সুস্থ সুস্থ হয়ে উঠবে। তবে এই মুহূর্তে আমি চাইছি আপনাদের
সব সত্যিটা জানাতে। এখন আমি কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। এমন একটা সময় আপনাদেরকে বিষয়টা বলতেই হলো। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা অবশ্যই সিটি হাসপাতালে এসে দেখে যেতে পারেন। আমরা জানি না ছেলেটা বাঁচবে কিনা, ভবিষ্যতে আবার আগের মতো সবার সাথে খেলে কথা বলতে পারবে কিনা। কি বলছেন ভাই সাহেব? এরকম একটা পরিস্থিতিতে হলো কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি সত্যি বলছি ভাইজান, আমার যে এই মুহূর্তে কিছু করার নেই, আমি নিরুপায়। তারপরও আপনার সম্মানের কথা চিন্তা করে আমি আপনাকে কল করেছি। আমি কি করব এখন বুঝে উঠতে পারছি না, তবে আমার আপনার কথাটাও মনে পড়ছে। এত বাজে পরিস্থিতিতে আমি না নিজে পড়তে চেয়েছি, না কখনো আপনাকে ফেলার কথা কল্পনা করেছি। আমি কি করব ভাই সাহেব, বলে দিন আমাকে। মেহিনুরের বাবার অবস্থা খারাপ হয়ে গেল আফজল সাহেবের কথাটা শুনে। লোকটা বুকে হাত দিয়ে বসে পড়ল। মেহিনুরের আম্মু এসে এবার এগিয়ে যখনই লোকটাকে ধরলো, এর মাঝখানে ঈশানের আব্বু অপর পাশ থেকে বলতে লাগলো, আমি জানি না এই মুহূর্তে কথাটা বলা ঠিক হবে কিনা, তবে আমি না অনেক ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি ভাইজান। আমি আপনাদের কাউকে বাজে পরিস্থিতির মুখে ফেলতে চাই না। মেহনুর মামনি যখন জানতে পারবে ইমনের এই অবস্থা, তখন হয়তো এসব সহ্য করতে পারবে না। তাই আমি বলছি ভাইজান, আপনি এসব ওকে জানাবেন না। মেয়েটা হয়তো এসব কিছু বিশ্বাস করতে পারবে না, কারণ আপনার মেয়েটা আমার ছেলেটাকে ঠিক কতটুকু ভালোবাসে সেটা আমি সামনে থেকে দেখেছি। বাবা হয়ে ছেলেদের এরকম একটা পরিস্থিতিতে আমি কি করে নিজেকে সামলাবো সেটাই বুঝে উঠতে পারতেছি না। এখন কি করব ভাইজান? ইমনের এখন কি অবস্থা? ছেলেটা ভালো হবে তো? আমরা হসপিটালে আসছে এক্ষুনি। আপনাকে এখনোই আসতে হবে না, আমি সব কিছুর ব্যবস্থা করেছি। আমি যদিও মাথা কাজ করছিল না কি করব, তারপরও একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি না আপনি আমার এই সিদ্ধান্তটা মেনে নেবেন কিনা, কিংবা আপনার পছন্দ হবে কিনা। তারপর আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি অন্তত নিজের মেয়ের কথা আর পরিবারের সম্মানের কথা নিয়ে ভেবে হলেও বিষয়টা মেহনুর মামুনিকে কখনোই জানাবেন না। তাহলে আমি এখন মেয়েকে কি জবাব দেবো ভাইজান? আপনি আমাকে বলে দিন, আমি ওকে কি করে বোঝাবো? ভাই সাহেব, আমি লোকজন পাঠাচ্ছি, আমার ছোট ছেলেকে দিয়ে পাঠাচ্ছি। আপনারা দয়া করে মেহনুর বিয়েটা দিন আর মেনে নিন এ বিষয়টাকে। আমি জানি মেয়েটা এত সহজে সবটা মানতে চাইবে না, ভবিষ্যতেও হয়তো ঝামেলা হতে পারে। তবে আপনারা হয়তো জানেন আমার ছোট ছেলের চেহারার সাথে হুবহু বড় ছেলের চেহারায় অনেকটা মিল আছে। যমজ না হওয়ার সত্ত্বেও দুজনের চেহারায় একদম হুবহু মিল। তাই বলছিলাম কি, আপনারা দয়া করে এই বিষয়টাকে লুকিয়ে যান আর এই মুহূর্তে এসব বিষয় নিয়ে কাউকে বলবেন না। বিয়েটা হয়ে যাক, ইমন সুস্থ হয়ে গেলে তারপর না হয় এসব বিষয় নিয়ে আলোচনা করা যাবে। ইমন যদি সবটা মেনে নেয় তো ভালো, আর না মানতে পারলে ওর বিয়েটা অন্য কথা হবে। তারপরও এই মুহূর্তে যদি আপনার মেয়ের বিয়েটা ভেঙে যায়, আপনার সম্মানটাও থাকবে না, আর না আমার দেওয়ার কথা আমি রাখতে পারবো। তাই দয়া করে আপনি সবটা মেনে নিন ভাই সাহেব। আমি আমার মেয়েকে কি করে সামলাবো ও যখন জানতে পারবে? এই বিষয়টা মেয়েটাকে কখনোই বলবে না, যেটা বলেছে সবটার জন্য আমরা কেউ দায়ী নয়। এই মুহূর্তে যদি ওর বিয়েটা না হয় তাহলে ইমনের প্রতিও বিশ্বাস হারাবে। আবার এটাও যদি জানতে পারে ইমনের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে হয়তো মেয়েটা নিজেকে হারিয়ে ফেলবে, মেয়েটা অসুস্থ হয়ে পড়বে, আর নয়তো নিজের জীবনকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে। আপনারা দয়া করে এসব কিছুই বলবেন না ওদেরকে। বাবা হয়ে আমি মেয়েকে এত বড় একটা মিথ্যের মধ্যে কিভাবে রাখবো ভাই সাহেব? ভাই সাহেব, এখন এত কিছুর ভাবার সময় নেই। দয়া করে এ বিষয়টা ওর থেকে এড়িয়ে যেতে হবে, না হলে আপনি আপনার মেয়ের ক্ষতিটা চোখের সামনে থেকে দেখতে পারবেন। তাহলে সেটার জন্যই প্রস্তুত হন। আপনি বাবা হয়ে এইটুকু বুঝতে পারছেন না যে আমি একজন বাবা হয়ে নিজের ছেলের এত বড় একটা পরিস্থিতির মধ্যে আপনার মেয়ের সাথে আমার ছোট ছেলের বিয়ের কথা বলছি। আপনি আমার যন্ত্রণা ঠিক তখনই বুঝতে পারবেন যখন আপনি আমার জায়গায় নিজেকে দাঁড় করাবেন। মেহিনুরের আব্বু কিছুক্ষণ চুপ করে থেকে বিষয়টা ভাবল। ঈশানের আব্বু তাড়া দিতেই ভদ্রলোক কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, ঠিক আছে ভাই সাহেব, আমি সবটা সবার থেকে লুকিয়ে যাব, কাউকে কিছু জানতে দেবো না। আমার মেয়ের ভালোর জন্য আমি সবটা করতে রাজি, তবে দয়া করে কখনো কি এসব বিষয়ে আপনারা বলবেন না। আমি সবটা লুকিয়ে যাব। আমার মেয়ে খুশিটা আমার কাছে অনেক বড়। আফজল সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কলটা কেটে দিল। ঈশান কিছু বলার আগেই আব্বু ওর একটা হাত দুই হাতের মধ্যে নিয়ে বলতে লাগলো, আপুরে, এই মুহূর্তে তুই আমাকে হতাশ করিস না, এমন কিছু বলিস না যার জন্য আমি
আব্বুর কাছে ছোট হয়ে যাই। তুই অন্তত আমার কথাটা রাখ। আমি কথা দিচ্ছি এরপর থেকে তুই জীবনে যা চাইবি আমি তোর সব কথা মেনে নেব। তুই যা চাইবি সেটাই হবে। তোর সব বিষয়ে আমাকে পাশে পাবি। আমি আর কোনো কিছু চাই না। তুই এই বিয়েটা করে নে বাপ। আমাকে আর ওই লোকটার সম্মানটাকে বাঁচিয়ে দে। ঈশান কেঁদে ফেলল। আব্বু ওর কপালে চুমু খেয়ে বলতে লাগলো, ঠিক আছে আব্বু, তুমি যা বলবে, যখন বলবে, যেভাবে বলবে, আমি সব কিছু মেনে নেব। আমি আর একটা কথাও বাড়াবো না। দেখো, সবটা তোমাদের কথা মতোই হবে। এবার বন্ধুরা ঈশানকে ধরে সেখান থেকে নিয়ে গেল। গাড়িতে যাবার সময় ঈশান কান্না করছিল দেখে মেহেদি ওর দিকে টিস্যু দিল। ঈশানের চোখ জোড়া লাল হয়ে আছে। ভাইয়ার পরা পাগড়িটা শেষে ঈশানকে পরানো হলো। ছেলেটা বাসা থেকে বেরোনোর আগে ভাইয়ার থেকে পাগড়িটা মজা করেই নিয়েছিল, কিন্তু এখন সেটা ওকেই পরতে হলো। ঈশান সেটা মাথায় দিয়ে বারবার ফুপিয়ে কেঁদে উঠল। এবার মেহেদি ওকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই মুহূর্তে কান্নাকাটি করলে হবে না। তুই পুরুষ মানুষ, একটু শান্ত হ। দেখ, আমি জানি এই পরিস্থিতিতে চোখের পানিটা আসবেই, কিন্তু এখন ওই বাড়িতে গিয়ে যদি কান্নাকাটি করিস তাহলে সবাই সন্দেহ করবে বিষয়টা। আর এমন কোনো কথা বলিস না যার জন্য বাসার সবাই এইসব কিছু বুঝে যায়। মেয়েটাকে বিয়ে করে তুই আগলে রাখবি, আমি বলছি, তোরা ভালো থাকবি। যেদিন মেহনুর জানতে পারবে সেদিন আমি কি জবাব দেব? বল না আমাকে। সেদিন তো আমাকে সত্যিটা বলতেই হবে। মিথ্যা কখনো চাপা থাকে না রে। সবটা একদিন না একদিন সবার সামনে আসবেই। সেদিন আমি ওদেরকে কি বলবো? কি বলে ওদেরকে সান্ত্বনা দেব বল? ও কি আমাকে মেনে নেবে? কখনোই মেনে নেবে না। তখনই সম্পর্কটা ভাঙতে চাইবে। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আরেকটা সম্পর্ক আমি করতে যাচ্ছি, আর ভবিষ্যতে সেটা আমাকে ভাঙতেই হতে পারে। ওপরওয়ালা যেটা করে সেটা ভালোর জন্যই হয়। এখন এইসব বিষয় নিয়ে কান্নাকাটি না করে নিজেকে বোঝা। তোর ভাইয়ের জন্য তোকে এইটুকু স্যাক্রিফাইস করতে হবে। ঈশান, এমন তো না যে তুই কাউকে ভালোবাসিস। তুই নিজের মতো করে সবটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করিস। তাহলে এখন অন্তত তোকে তো এইসব বিষয়টা মানতেই হবে। ঈশান বন্ধুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদল। তারপর যখনই মেহনুরের বাসায় পৌঁছলো, দেখতে পেল বাসার ভেতরে হইচই চলছে। মেহনুরের আব্বু আম্মু ঈশানকে দেখে দৌড়ে আসলো আর ছেলেটাকে দেখে বলতে লাগলো, দেখো বাবা, আমার মেয়ে কি অবস্থা। তুমি আসতে দেরি করছো, তাতে আমার মেয়েটা কান্নাকাটি করে একদম অস্থির হয়ে যাচ্ছে। তুমি একটু ওকে গিয়ে বলো না যে সব ঠিক আছে। তুমি একটু রাস্তায় দেরি করছিলে, তাতে মেয়েটা ভাবলো তুমি আর আসবে না। ঈশান মেহনুরের রুমের দিকে গেল। দেখলো ও মেয়েটা সেন্সলেস অবস্থায় শুয়ে আছে। কয়েকজন মেয়েটার হাত পা মালিশ করে দিচ্ছে আর একজন মেয়েটার মাথায় পানি দিচ্ছে। কি একটা অবস্থা! এই মেয়েটাই যখন জানতে পারবে ওর ভালোবাসার মানুষটা জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে, তখন মেয়েটা ঠিক কী অবস্থা হবে। ঈশান শুধু সেটাই ভাবছে। চোখের পানি বাদ মানছে না। ঈশান নিজেও কেঁদে ফেলল। তারপর লোকটার একটা হাত দুই হাতে মুঠোয় নিয়ে বলতে লাগলো, সব আমাদের জন্য হয়েছে আঙ্কেল। আপনি এসব বিষয় নিয়ে ওনাকে কিছু বলবেন না, কাউকে কিছু জানতে দেবেন না। বাসায় আসা একটা মেহমানকেও আপনি এসব বিষয় বলবেন না। ভাইয়া সুস্থ হয়ে গেলে যদি উনি জানতে পারে, তারপর না হয় এসব বিষয় নিয়ে বলা যাবে। তার আগে আপনি একটা কথাও বলবেন না। দয়া করে নিজের সম্মানের কথা আর মেয়ের ভালোর কথা ভেবে হলেও আর একটা কথাও বলবেন না। আজকে এইটুকু আমাদের জন্য করুন। না বাবা, আমি সবটা ভেবেই বলছি, আর কখনো কিছু হবে না। দেখো, সব ঠিক হয়ে যাবে। তুমি বিয়েটা করে নাও। ঈশান মেয়েটার কাছে আসলো। তারপর ওর একটা হাত ধরে দুই হাতের মধ্যে নিয়ে বলতে আরম্ভ করলো, আগে মেহনুরের জ্ঞান ফেরার দরকার। ও সুস্থ হয়ে গেলে তারপর না হয় বিয়েটা হবে। ভদ্রলোক আশ্বস্ত হলেও ঈশানের মুখে দুই পাশে হাত রেখে মেয়েটাকে ডাকতে লাগলো, মেহনুর, এই পাগড়ি ওঠো, দেখো আমি আসি। কান্নাকাটি করে নিজের কি হাল করেছো। আমি চলে আসি, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি দেরি করেছি বলে কি তোমাকে এরকম অসুস্থ হয়ে পড়তে হবে? বেবি, তাকাও আমার দিকে, দেখো আমি এসেছি, আর কখনো তোমাকে কষ্ট দিব না। ঈশান সবাইকে বিশ্বাস করার জন্য এমন করে কথা বলতে লাগলো। এর মাঝখানে মেহনুর যখন উঠছিল না, ঈশান পানি আনতে বললেই কেউ একজন এনে এক গ্লাস পানি দিল। ঈশান মেহনুরের মুখে পানির ছিটা দিল। সাথে সাথে মেয়েটা ধরফরিয়ে উঠে বসে। তারপর আশেপাশে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তখন ঈশান মেয়েটার একটা হাত ধরতেই মেহনুর ঈশানকে দেখেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেয়েটা ঝড়ের গতিতে ঈশানকে জাপটে জড়িয়ে ধরল।
ঈশানের ইচ্ছে না থাকা সত্ত্বেও ভাইয়ার গার্লফ্রেন্ডকে বাড়ি ভর্তি মেহমানের সামনেই জড়িয়ে ধরতে হলো। ঈশান মেয়েটাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, দেখো পাগলি, আমি চলে আসছি, আর কষ্ট পেতে হবে না। আমার কথা শোনো, দেখো সব ঠিক হয়ে যাবে। বেবি তুমি কোথায় ছিলে? তুমি আসছিলে না কেন? জানো আমি ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম তুমি বিয়েটা করবে না। আমি সত্যি মরে যেতাম তুমি যদি না করতে। থুর পাগলি, আমি তো রাস্তার জ্যামে আটকে গিয়েছিলাম, তার জন্য নিজেকে এমন করে কষ্ট দিতে হয়? কি অবস্থা করেছো নিজের, দেখেছো? তোমাকে বলেছি না তুমি নিজেকে আমার জন্য হলেও সবসময় গুছিয়ে রাখবে? কি একটা অবস্থা করেছো নিজের, দেখো এখন কতটা বাজে লাগছে দেখতে। দ্রুত রেডি হয়ে নাও। না না, আমি তোমাকে ছেড়ে দিলে তুমি আবার আমাকে রেখে পালিয়ে যাবে, তাই না? তুমি এরকম কেন করলে আমার সাথে? আমি তোমাকে ছাড়বো না। তুমি আমাকে মিথ্যে বলে এখানে রেখে আবার চলে যাবে, তাই না? না পাগলি, আমি তোমাকে দেখি কোথাও যাব না। দেখো তোমাকে ভালোবাসার জন্যই তো এসেছি, তাই না? আমি সারা জীবনের জন্য তোমাকে নিজের করে নেওয়ার জন্যই এখানে এসেছি। না না, আমি যদি তোমাকে ছেড়ে দিই তাহলে তুমি আমাকে রেখে আবার চলে যাবে। মিথ্যে বলবে না আমাকে, তুমি আমাকে রেখে চলে যাবে না প্লিজ। আমি কিন্তু মরে যাবো, বিশ্বাস করো। যখন যখন শুনেছি তুমি আসতে দেরি করছো, জানো কতটা ভয় পেয়ে গেছিলাম। পাগলি মেয়ে, আমি কি তোমাকে রেখে কোথাও যাচ্ছিলাম নাকি? আমি তো জ্যামে আটকে গেছিলাম। আচ্ছা, আমার বন্ধুদের কাছ থেকে শোনো তাহলে। মেহিনুর ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। ঈশানও চুলের ভাঁজে অনিচ্ছা সত্ত্বেও চুমু খেলো, কারণ ওর ভাইয়ার থেকে শুনেছিল মেয়েটা কি কি পছন্দ করে, মেয়েটার সাথে ঠিক কিভাবে কথা ইমন বলছে সবটাই শুনেছে ছেলেটা। ঈশান বয়সে ভাইয়ার থেকে 2 বছরের ছোট হলেও ঈশান জানে মেয়েটাকে কি করে সামলাতে হয়। সবার সামনে মেয়েটাকে এমন করে সামলাচ্ছিল, যার জন্য মেহিনুরের আব্বু আম্মু একটু স্বস্তি পেল, যেটার মাঝে শুধু স্বস্তিই ছিল। ঈশানের এরকম কথাতেই মেহিনুরের আব্বু আম্মু আশ্বস্ত হলো। এবার মেহিনুরের আব্বু এসে ঈশানের কাঁধের উপর হাত রাখতেই ঈশান মেয়েটাকে 2 হাতে জড়িয়ে ধরে মাথাটা বুকের সাথে আগলে নিয়ে ওনার দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, দেখো পাগলি, তোমার জন্য আব্বু কতটা ভয় পেয়ে গিয়েছিল, জানো কতটা টেনশন করছিল। তোমার এরকম পাগলামির কারণে এখন পাগলামিটা বন্ধ করো, আর চলো বিয়েটা করে নেই। সত্যি বিয়েটা করবে তো আমায়? আমাকে রেখে কোথাও যাবে না তো? যদি যাও তাহলে কিন্তু আমি সত্যি মরে যাবো, দেখো। আরে বাবা, এমন কথা বলতে হয় না। আমি তো তোমাকে বিয়ে করতে এসেছি সোনা, তাছাড়া তোমাকে রেখে কোথায় যাব বলো? তুমি তো আমার সব পাগলি। অনেক কষ্ট করে মেহিনুরকে ঈশান ছাড়াতে পারল। ঈশান জানতো মেয়েটা ঠিক এরকম পাগলামিই করবে, কারণ ওর ভাই বলে দিয়েছিল মেয়েটা ওর জন্য কতটুকু পাগল। আর এই মেয়েটাকে পটাতে ভাইয়ার আর ভালোবাসা সেটা স্বীকার করাতে পুরো 1 বছর লেগে গিয়েছিল, যার জন্য ঈশানও জানতো দুজনের মাঝে ঠিক কতটুকু গভীর সম্পর্ক। ঈশানের এরকম কথাতেই মেয়েটা ওকে ছেড়ে দিল। তখন ঈশান তারপর মেয়েটাকে বুঝিয়ে স্টেজে নিয়ে গিয়ে বসালো। খাওয়া দাওয়া করার মতো ইচ্ছেটা নেই, গলা দিয়ে এই মুহূর্তে কিচ্ছু নামবে না। ভাইয়ার এরকম একটা পরিস্থিতি, বারবার ঈশান আব্বুকে ফোন করে জানছিল ডক্টর কি বলেছে, কখন অপারেশনটা শেষ হবে, কিন্তু আব্বু তেমন কিছুই বলতে পারছিল না। ঈশান অনেক কষ্টে নিজেকে সামলালো। 1 ঘন্টার মধ্যে বিয়েটা সম্পন্ন হলো। তারপর বেশ তাড়াহুড়ো করেই ঈশান বউ নিয়ে বাসায় ফিরল। দেখলো আম্মু বাসাতেই ছিল, আর তারপর সাদামাটাভাবে সব কিছু শেষ হলো। এবার ঈশানের আম্মু তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে গেল। ঈশান জানে আম্মু হসপিটালে গিয়েছে, এখন এই মুহূর্তে হসপিটালে যাওয়াটা খুব জরুরি, না জানি ওখানে কি হচ্ছে। ঈশানও বাসা থেকে যেতে চেয়েছিল, কিন্তু যাবার আগে আম্মু ওকে বলে গেছে, আমি জানি ভাই আর এরকম একটা পরিস্থিতিতে ছোট ভাই কিছুতেই এখানে থাকতে পারবে না, কিন্তু এই মুহূর্তে তোমাকে যে এখানে থাকতেই হবে। বিয়ে করেছো, এখন বউটাকে সামলাতে হবে। ঘুণাক্ষরেও যেন মেয়েটা জানতে না পারে এরকম কিছু হয়েছে, তাহলে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে আব্বু। ঈশান এবার মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ঈশান আম্মুকে চলে যেতে বলল, আর ভাবলো রাতে যখন মেহনুর ঘুমিয়ে পড়বে তখন না হয় একবার মেয়েটাকে রেখে এখান থেকে যাবে। যেই ভাবা সেই কাজ। তাড়াহুড়ো করে ঈশান রাত 8টার মধ্যে বাসর ঘরে চলে আসলো, যার জন্য মেহনুর বেশ খানিকটা অবাক হয়ে যায়। ঈশান ওকে একটা দুধের গ্লাস দিতেই মেয়েটা অবাক হলো, ওকে কেন দিচ্ছে? ঈশানকে খাওয়ার কথা বলতেই তখন মেয়েটা বেশ খানিকটা অবাক হলো, কারণ ঈশান ওকে জোর করে ধরে খাওয়ালো আর বলতে লাগলো,
এটা তোমার খাওয়া খুব প্রয়োজন। তুমি সারাদিন অপেক্ষা করেছো আমার জন্য, তারপর বারবার কান্না করে ক্লান্ত হয়ে গিয়েছিলে। আর সবচেয়ে বড় বিষয় কি জানো তো, তুমি পাগলামি করেছো, শরীর খারাপ করছিল, তাই তোমার এই পাগলামিতে আমাকে যে এরকম কিছু করতেই হতো। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না ইমন। ইমন কথাটা শোনার সাথে সাথে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই ইমন ডাকটা মেয়েটা আর কখনো আসল মানুষটাকে ডাকতে পারবে কিনা ঈশান জানে না। কেন জানি মনে হচ্ছে বড় ভাই আর কিছু হয়ে না যায়। যেভাবে অ্যাক্সিডেন্ট করেছে আর যেভাবে ক্ষতবিক্ষত হয়েছে ছেলেটা, তাতে যে কোনো কিছু যে কোনো সময় হয়ে যেতে পারে। এতে করে খুব বাজে পরিস্থিতির মুখে পড়তে হবে। ঈশানের এরকম চিন্তাভাবনার কারণ ছেলেটা সামনে থেকে ভাইয়ের ক্ষতবিক্ষত দেহটা দেখেছে, যেটা থেকেই সে বুঝতে পেরেছে যে ভাইয়ার অবস্থা খুবই খারাপ। এর মাঝে আব্বু ভাইয়াকে বাইরে নিয়ে যাওয়ার কথাটাও বলেছে ডক্টরকে, যার জন্য ঈশান আব্বুকে মেহনুরের বাসায় যাওয়ার আগে বারবার করে বলছিল যদি তেমন কিছু হয় তাহলে যেন ওকে বাইরে কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ঈশান মেয়েটাকে বেডে বসিয়ে দিয়েছিল। তারপর ভাইয়া যেসব ফর্মালিটিস পূরণ করতে চাইছিল ঈশান ঠিক তেমন করে সব কিছুই পূরণ করলো, যার জন্য মেয়েটা অবাক হয়েছে। মেহনুরের হাতে ডায়মন্ডের রিংটা পরিয়ে দিতেই মেয়েটা ওকে জাপটে জড়িয়ে ধরে বেশ খানিকটা চুপ করেছিল। ঈশানের বুকের ধুকপুকানিটা বেড়ে যাচ্ছিল। মেয়েটা সেটা বুঝতে পেরে মুচকি হেসে বলতে লাগলো, বেবি, তোমার বুক এরকম ধকধক করছে কেন? ভয় পাচ্ছ? শোনো, আমি তো তোমার বউ, বলো। আর এখন তো আমরা দুজনে বিয়ে করে নিয়েছি, এখন ভয় পাওয়ার কি আছে জানটা? না, তোমাকে এতটা কাছে পেয়েছি সেজন্য অনেকটা নার্ভাস ফিল হচ্ছে। জানি না কেন এমন মনে হচ্ছে, তবে মনে হচ্ছে তুমি যদি দূরে চলে যাও হয়তো এই হার্টবিটটা বন্ধ হয়ে যাবে। ঈশান মেয়েটাকে কিছু বুঝতেই দিতে চাইল না, আর না ওকে বোঝার সময় দিল। ঈশানের কথাতে মেহনুর মুচকি হেসে ওর গালে চুমু খেলো। তারপর ওর কোলের মধ্যে গিয়ে বসতেই ঈশান মেয়েটাকে জড়িয়ে ধরে রাখলো, তবে আর কোনো রেসপন্স করলো না। বেবি, নামাজ পড়বে না? আর বাকি যেগুলো আছে সেগুলো করবে না? তুমি না বলেছিলে আমাকে অনেক আদর করবে বিয়ের রাতে? তাহলে চুপ করে আছো কেন? শরীরটা খুব ক্লান্ত লাগছে, তোমাকে যে দুধটা দিয়েছিলাম সেটা একটু খেলে না কেন? সবটা খাও, তোমার তো এখন প্রোটিনের খুব প্রয়োজন ছিল। আর তুমি আমার কথা শুনছো না কেন? ঠিক আছে, নামাজটা পড়ে নিই, তারপরে না হয় দুজনে খাবো। মেহনুরের কথা মতো ঈশান অজু করে আসলো। 10টার মধ্যে দুজনে নামাজ পড়ে বেডে আসতেই মেহনুরের কেমন যেন ঘুম ঘুম পাচ্ছিল। মেয়েটা কিছু বলবে তার আগেই ঈশান বলতে লাগলো, কি হয়েছে বেবি, শরীর খারাপ লাগছে? আমাকে বলো। না, কেমন যেন মাথাটা ঘোরাচ্ছে। বলছিলাম কি, আমি একটু শুয়ে পড়ি, তারপর যখন ভালো লাগবে তখন না হয় উঠে। এত চিন্তা করতে হবে না, তুমি ঘুমাও। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কেমন? আর হ্যাঁ, বেশি প্রেশার নিতে হবে না। আজকে যে সব কিছু হওয়ার দরকার কিংবা হতে হবে তার তো কোনো মানে নেই। তুমি ঘুমাও, আমি কথা দিচ্ছি তুমি যখন বলবে এরপর তখনই তোমাকে আদর করব। তারপরও আজকে এত কিছুর পরে জেদ করো না যান। আর বাবা, আমার তেমন কিছুই হয়নি, শরীরটা একটু কেমন যেন গরম গরম লাগছে, কেমন ঘুম ঘুম পাচ্ছে, তাই এরকম লাগছে। তুমি এমন করে কান্নাকাটি করতেছো, সেই জন্য এত খারাপ লাগতেছে। তুমি টেনশন করতেছো কেন? সব ঠিক হয়ে যাবে, দেখো। আমি একটু রেস্ট নিই, তারপরে না হয় সবটা শুরু করবো আবার। মেয়েটার কত স্বপ্ন, কত আশা ওর ভাইটাকে ঘিরে, আর আজকে এরকম একটা পরিস্থিতিতে ওর ভাইটাকে পড়তে হলো। ঈশানের বুক ফেটে কান্না আসছিল। ঈশান আবেগে মেয়েটাকে বুকের মাঝে জড়িয়ে ধরল। ওর বুকের মধ্যে নিয়েই আধশোয়া হয়ে বসে থেকে মেয়েটাকে ঘুম পাড়ালো। 1 ঘন্টার মধ্যে মেয়েটা ঘুমিয়ে গেল। তখন ঈশান ওকে বেডে শুইয়ে দিল। কোলবালিশটা পাশে রেখে তারপর যখনই উঠে যেতে নেবে খেয়াল করলো ওর একটা হাত মেহনুর ধরে রেখেছে। কি মায়াবী মুখটা! এত মায়ার কারণেই হয়তো এই মেয়েটাকে ভাইয়া ভালোবেসেছিল আর এত বেশি কাছে চেয়েছিল, কিন্তু এত বাজে পরিস্থিতির মুখে ওকে পড়তে হবে সেটা হয়তো কখনো কল্পনাও করতে পারিনি। কান্না পাচ্ছিল খুব। ঈশান দরজাটা লক করে দিল বাইরে থেকে, কোনো শব্দ আসতে পারবে না তাতে। আর মেয়েটাকে হাই ডোজের ঘুমের ওষুধ দিয়েছিল, যার কারণে মেয়েটা একদম বেঘরে ঘুমোচ্ছে। ঈশান যাবার সময় মেয়েটার মাথায় একবার হাত বুলিয়ে দিল। ভাইয়া হলে হয়তো কয়েকটা চুমু খেত, কিন্তু ঈশানের সেই অধিকার নেই। তবে ভাইয়া যদি সুস্থ হয়ে যায় তারপর ভাইয়াকে সবটা বলবে আর মেহনুরকেও সবটা জানাবে। তারপর না হয় ভাইয়া যে সিদ্ধান্ত নেবে ঈশান তখন সেটাই মাথা পেতে নেবে।
কিন্তু এই মুহূর্তে মেয়েটাকে যে বাঁচানো খুব বেশি জরুরি ছিল। যদি এমন থেকে তেমন কিছু হতো তাহলে নির্ঘাত মেয়েটা নিজের কোনো ক্ষতি করে বসতো। ঈশান বাসা থেকে বেরোনোর আগে ওর কিছু আত্মীয় স্বজন ছিল যাদের বলে গেল যদি মেহনুরের ঘুম ভাঙে তাহলে যেন ওকে কল করে। ঈশান একজনকে মেয়েটাকে দেখতে বলে চলে গেল। বাইক নিয়ে ছেলেটা হসপিটালে আসলো। কোনো রকমে পাঞ্জাবিটা ছেড়ে একটা টি শার্ট পরে বেরিয়ে পড়েছে। এসে দেখলো যে ডক্টর আব্বু আম্মুকে কী যেন বলছে। ঈশান তাড়াহুড়ো করে সেখানে আসলো। বন্ধুরা ওর দিকে তাকালো। তখন ঈশান এসে আব্বু আম্মুর পাশে দাঁড়াতে এর মাঝে ডক্টরের দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, দেখুন আফজাল সাহেব, এখন এই মুহূর্তে আপনাদের আমি বিষয়টা জানাতে বাধ্য হচ্ছি, কারণ এখন চুপ করে থাকার সময় নয়। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন তো, যে পরিস্থিতিতে আপনার ছেলেকে হসপিটালে আনা হয়েছিল তাতে ওনাকে বাঁচানোটাই দায়ী হয়ে গিয়েছিল, কারণ ওনার মাথায় অনেক বড় একটা চোট পেয়েছে, যার কারণে ওনাকে বাঁচানোটাই সম্ভব ছিল না। তবে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে ওনাকে বাঁচানো গেছে। তবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না ওনার কি পরিস্থিতি। আমরা আপনার ছেলেকে অবজারভেশনে রেখেছি, অপারেশনটা শেষ তাই আইসিইউতে দিয়ে দিলাম। এখন 48 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফিরে আমাদের হাতে আর কিছু করার থাকবে না। তবে চান্স আছে জ্ঞান ফেরার। আর দুঃখের বিষয়, মাথায় চোট আঘাতের কারণে হয়তো উনি কোমায় চলে যেতে পারে, আর না হলে পুরো সব স্মৃতি ভুলে যাবে। তাই বলছি আপনারা আল্লাহকে ডাকুন। ডক্টরের কথাতে আব্বু আর আম্মু দুজনে কেঁদে ফেলল। ঈশান এক জায়গায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ঈশান এসে আম্মুকে জড়িয়ে ধরতে আম্মু ওকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। নিজেকে পাগল পাগল লাগছে ঈশানের। কি একটা পরিস্থিতিতে পড়তে হলো আজকে। বারবার মেহনুরের কথা মনে হচ্ছে। মেয়েটার ওই মায়াবী মুখটা চোখের সামনে ভাসছে। না জানি মেয়েটাকে যদি জানানো হতো ও যাকে ভালোবাসে, যে মানুষটা ওকে পাগলের মতো ভালোবাসে, সে মানুষটা এখন জীবন মৃত্যুর মাঝখানে পড়ে আছে। আর হয়তো কয়েকদিন কিংবা কয়েক মিনিটের মধ্যেই তার জীবনটা শেষ হয়ে যেতে পারে। না জানি মেয়েটা জানতে পারলে নিজের কি ক্ষতি করে বসতো। বিয়ে বাড়িতে যেতে আজকে কয়েক ঘন্টা দেরি করেছে, তাতেই মেয়েটা নিজের কি হাল করেছে। আর যখন জানতে পারবে ওর ভাইটা আর বেঁচে নেই, তখন কি করবে? ঈশান কথাগুলো ভেবেই ফুপিয়ে কেঁদে উঠল। তারপর আবার পরক্ষণে নিজের চোখজোনা মুছে নিয়ে আম্মুকে একটা জায়গায় বসিয়ে দিয়ে ওনাকে জড়িয়ে ধরে রাখল। রাত গভীর হয়ে যাচ্ছে, তারপরও কেউ কোনো আশার আলো দেখতে পাচ্ছে না। আম্মু জায়নামাজে দাঁড়িয়ে গেল আর ঈশানও 2 রাকাত নফল নামাজ আদায় করে ভাইয়ের সুস্থতা কামনা করলো। এত এত টাকা পয়সা, এত এত প্রতিপত্তি দিয়ে কি হবে যদি সন্তানটাই বেঁচে না থাকে? ফজরের আজানের সময় ডাক্তারকে যখন ডাকা হলো তখন ডক্টর এসে দাঁড়িয়ে রইলেন আর আব্বু বলতে লাগলেন, ডাক্তার, আমার ছেলেকে যদি আমরা বাইরে নিয়ে যাই তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে? দেখুন, জ্ঞান ফেরাটা না ফেরাটা সম্পূর্ণ উপরওয়ালার হাতে। আমাদের হাতে যতটুকু করার ছিল আমরা করেছি। বাইরে নিয়ে গেলেও আপনি কি করতেন? এখানে অপারেশনটা করাতেই হতো, কারণ সেই সময়টা আপনাদের হাতে ছিল না। এটা অ্যাক্সিডেন্টের কেস। যতই আপনি চেষ্টা করুন বাইরে নিয়ে যাওয়ার, তখন আপনি পারতেন না। আর এখন আপনি চাইলে নিয়ে যেতে পারেন। তবে এই 2টা পরিস্থিতি যে কোনো সময় আপনার ছেলের লাইফ আসতেই পারে। আল্লাহ না করুক ওনার যদি জ্ঞান ফিরে কিংবা উনি সুস্থ হয়ে যান, তবে ওনার স্মৃতিশক্তিটা বিকলাঙ্গ হয়ে যাবে। পুরনো স্মৃতি উনি ভুলে যাবেন, কারণ চোটটা খুব বাজেভাবে পেয়েছেন। মস্তিষ্কের টিস্যুগুলোকে এমন বাজেভাবে ক্ষতিগ্রস্ত করেছে যার জন্য পুরনো স্মৃতিগুলো মনে রাখতে পারবেন না। তবে আমি বলবো জ্ঞান ফেরা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। এখান থেকে টানা হেঁচড়া করলে সেটাতে আপনাদের ছেলের জন্য আরও এই ক্ষতির কারণ হবে। ডক্টরের কথাতে আব্বু তেমন কিছু বলল না। তবে ডক্টর চলে যেতেই আব্বু ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাইদা, তুমি ছেলেকে নিয়ে বাসায় যাও, আমি এখানে থাকছি। এই পরিস্থিতিতে তোমাদের বাসায় যাওয়া উচিত। আজকে ঈশান আর মেহনুরকে ওদের বাসায় পাঠাবো। আর হ্যাঁ, এসব নিয়ে যেন আরেকটা কথা না ওঠে। আমার ছেলে যা অবস্থা তার জন্য কেউ দায়ী নয়। এখন এরকম পরিস্থিতি সবটা মেনে নিতে হবে। ঈশান, তোমার ভাইয়ের জন্য এটুকু তোমাকে করতে হবে।
ওই মেয়েটার কথাটা একটু ভাবো, ওর তো কোনো দোষ নেই। যেখানে তোমার ভাইয়ের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল সেখানে তোমার ভাই এমন করে মৃত্যুশয্যায় সাহিত্য। যদি তোমার ভাইয়ের এমন তেমন কিছু হয়ে যায়, এখন ওই মেয়েটাকে আমরা বাঁচাতে পারবো না। ওকে এসব জানতে দিও না। যদি তোমার ভাই সত্যি কমাই চলে যায় তাহলে কখনো ওকে বুঝতে দিও না। আমি ইমনকে বাইরে নেওয়ার ব্যবস্থা করছি, তবে জ্ঞান ফেরার পরে ডাক্তার যেটা বলছে যদি সত্যি হয়, আমি সারা পৃথিবীর যত ডাক্তার আছে সবাইকে এক জায়গায় করাবো। তারপর আমার ছেলেকে সুস্থ দেখতে চাই। কিন্তু আব্বু, এই মুহূর্তে এখানে থাকাটা... না, আর কোনো কথা নয়। তোমার এখানে কোনো দায়িত্ব নেই, তুমি মাঝে মধ্যে এসে দেখে যেও। আমি তো আছি। আমি এখনো এত বৃদ্ধ হয়নি যে ছেলেকে সামলাতে পারবো না। এখানে তেমন কোনো কাজ নেই। আর তোমার বন্ধুরা এখানে আছে, ওরা আমাকে আশ্বস্ত করেছে যে তোমার সব দায়িত্ব ওরা পালন করবে। ঈশানের বন্ধুর একটা হাত ওর কাঁধের উপর রাখতে হলো। ঈশান মলিন মুখে ওদের থেকে বিদায় নিয়ে চলে গেল। ঈশান আম্মুর সাথে বেশ সকাল সকালই বাসায় এসেছে। এর মাঝে সকালে এসে কাজের লোকের থেকে জানতে পারলো রাতে আর মেহনুরের ঘুম ভাঙেনি। ঈশান তাতেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাইয়ার পরিস্থিতির দৃশ্যটা বারবার চোখের সামনে ভাসছে। যখন হসপিটালে যাচ্ছে তখন মেহনুরের কথা মনে পড়ছে, আবার যখন বাসায় আসছে তখন ভাইয়ার কথা মনে হচ্ছে। কি একটা দোটানার মধ্যে আছে। ভাইয়া যদি জানতে পারে তার ভালোবাসার মানুষটাকে ঈশান নিজের করে নিয়েছে, তাহলে হয়তো ভাইয়া অনেক বেশি কষ্ট পাবে। কথাগুলো ভেবেই বুকের ভেতর হাহাকার করে উঠল। ঈশান জানে না আজ বাদে কাল কী হবে, ভবিষ্যতে ওর সাথে মেয়েটা থাকবে কি না। তবে মেয়েটার প্রতি বড্ড বেশি মায়া জন্মেছে। কাল রাতে যতবার ওর স্বপ্নের কথা বলছিল, যতবার ওর কাছে আসার কথা বলছিল, তাতে ঈশানের মনে হচ্ছিল মেয়েটা যদি ওর ভাইয়ার গার্লফ্রেন্ড না হতো তাহলে কালকে সত্যিই ওকে অনেক বেশি ভালোবাসত। ঘুমন্ত অবস্থায় যে মেয়েটাকে বড্ড বেশি আদুরে দেখতে লাগে। ঈশান কথাগুলো ভাবতে ভাবতে রুমে আসলো। তারপর মেয়েটার পাশে গিয়ে শুয়ে পড়ল। ওকে টেনে নিজের বুকের মাঝে নিয়ে জড়িয়ে ধরল। চুলের মাঝে আপনা আপনি ঠোঁটজোড়া ছুঁয়ে দিল। মেয়েটা বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিয়ে ওর বুকের মধ্যে জায়গা খুঁজে নিল। ঈশান দুই হাতে জড়িয়ে ধরে রাখলো মেহনুরকে। ভাইয়ার যে মানুষটাকে ভালোবাসতো আজকে না চাইতেও তাকে নিজের সাথে জড়িয়ে নিতে হচ্ছে। এসব জানার পর ভাইয়া কতটা কষ্ট পাবে ঈশান বারবার শুধু সেটাই ভাবছে। তবে এই মুহূর্তে আব্বু আম্মুর কথা আর মেয়েটার কথা ভেবে সব কিছু সহ্য করতে হবে। না জানি এরপর কত বড় পরীক্ষার মুখে পড়বে, সেসবের জন্য ঈশান প্রস্তুত হচ্ছিল। বারবার করে ভাবছিল মেয়েটা যদি সত্যিটা জেনে যায় তাহলে ওকে কী জবাব দেবে। যাই হোক, বেলা 8টার দিকে যখন মেহনুরের ঘুম ভাঙলেও উঠে দেখলো ঈশান ওর মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা যখন ঘুম ঘুম চোখে ওর দিকে তাকালো তখন ঈশান ওর কপালে ঠোঁট ছোঁয়াতেই মেয়েটা ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া লাগিয়ে দেয়। অবাক হলো ঈশান। তারপরও কয়েক সেকেন্ড পরে ছেড়ে দিয়ে ওর বুকের মধ্যে মুখ গুজে দিয়ে একটা চুমু খেতেই ঈশান বলতে লাগলো, কি হয়েছে জান পাখি? মেয়েটা কালকে থেকে কিছুই আঁচ করতে পারেনি। আর কেন পারেনি ঈশান সেটাই ভাবছে। তবে ওর ভাইয়াকে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে দেখতো। কী সব কথা বলতো আর কিভাবে ডাকতো সেটা ঈশানের বেশ ভালো করেই জানা আছে। আর সেটা বোধহয় এখন কাজে লাগছে। ঈশানকে মেয়েটা সন্দেহ করেনি। আর মেয়েটা যে এত সহজে সবটা মেনে নিয়েছে আর নেবে, ঈশান সেটা ভাবতেও পারেনি। আবেগের তাড়নায় পড়ে মেয়েটা ওকে চিনতেও পারেনি। ঈশান ভাবছে মেয়েটা আবার ঈশান অর্থাৎ ইমনের ছোট ভাইয়ের কথাবার্তা মানে ওর দেবরের কথা জিজ্ঞেস না করে বসে। কারণ দেবরটাকেই যে ওর বিয়ে করতে হয়েছে সেটা যদি জানতে চায় তাহলে যে অনেক বড় ঝামেলায় পড়ে যেতে হবে। ঈশান মেয়েটাকে কোলে ওঠালো, তারপর ওকে ফ্রেশ করিয়ে এনে বেডে বসাতে মেয়েটা ঘুম ঘুম চোখে বেশ বড় বড় হাই তুলছিল। তখন ঈশান বলতে লাগলো, আজ তো রিসেপশনের অনুষ্ঠান নেই। আব্বু বলেছিল মাসখানেক পরে রিসেপশনটা করবে। আসলে বিজনেসের কাজে ব্যস্ত কিনা সেই জন্য আর কি। তাহলে কি আমার বাসাতে যাবো না এমন? আরে বাবা, অবশ্যই যাব। আর কেন যাব না? শ্বশুর বাড়িতে কি আমার যেতে ইচ্ছা করবে না? নাকি আমার বউটা আমাকে ছেড়ে কোথাও যাবে না? হ্যাঁ, এই তো বললে রিসেপশনের অনুষ্ঠান নেই, তার মানে তুমি কি আমাদের বাসায় না যাওয়ার চিন্তা ভাবনা করতেছো? একদমই কিন্তু না বলবে না, একদমই হবে না। আমার কাজিনরা সেখানে আছে, আমি কি ওদের সাথে আড্ডা দেবো বলেই এসেছি কালকে। ঈশান মেয়েটার মুখের পাশে হাত রেখে হাসার চেষ্টা করে আশ্বস্ত করলো। তবে চোখ জোড়া লাল হয়েছে, তাই ওর চোখ লাল দেখে
মেহনুর বেশ খানিকটা উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো। তোমার চোখ লাল দেখাচ্ছে কেন শোনো? তুমি কেন রাতে ঘুমাওনি তাই না? আমার দিকে সারা রাত তাকিয়েছিলে, সত্যি করে বলো। না, ঘুমাইনি। আমার জান পাখিরা যদি জেগে যায়, তারপর যদি আমাকে জেগে থাকতে না দেখে তাহলে হয়তো কষ্ট পাবে, সেজন্য। তুমি আমায় এত ভালোবাসো শোনো। আমি না তখন পাগলামি করে ফেলেছি। তুমি আমার জন্য রাগ করেছো তাই না? একদমই না। আমার বউটার জন্য আমি রাগ করবো কেন? আমার বউটা যে আমাকে বড্ড বেশি ভালোবাসে, সেই জন্য এরকম পাগলামি করে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে কথা দিচ্ছি, এরপর থেকে আর কোনো পাগলামি করবো না। তুমি আমাকে ভালোবেসে যে কথা বলবে আমি সেটাই রাখার চেষ্টা করব। তোমাকেও কিন্তু কথা দিতে হবে, আমাকে অনেক অনেক ভালোবাসবে, প্রতিদিন এত এত আদর করবে। ঈশান মুচকি হেসে মেয়েটার কপালে চুমু খেলো। হাসির মধ্যে কোনো স্বাভাবিকতা নেই। মেয়েটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে রাখলো, কারণ ওর মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ঈশান হয়তো মায়ায় পড়ে যাবে, কিছু লুকোতে পারবে না। মেয়েটার সাথে থেকেই ঈশানের অর্ধেকটা দিনটা কাটলো। মেহনুর অনেক কিছুই ঈশানকে বলল। মেয়েটা সারাক্ষণ ওর বুকের মাঝে ছিল, সারাদিন ওর সাথে কথা বলেছে। তারপর যখন বিকেলের দিকে ঈশান একটু বেরোতে চাইলো, তখন মেয়েটা বলতে লাগলো। আজকে আমাদের বাসায় যেতে হবে, আর আজকে তোমার বেরোতে হবে। তোমাকে বলেছি না কোথাও বেরোবে না। আর তোমাকে এত কাজ কেন করতে হবে? তোমার ভাইকে কাজ করতে বলো না, সামনে তো ওর বিয়েও দিবে। ওকে কি আব্বু আম্মু দায়িত্ব নিতে পারবে না নাকি নাকি দেয়নি? ওকেও তো কিছু না কিছু করতে হবে, নাহলে মেয়ের বাবাকে কি বলে মেয়ে দিবে তোমার ভাইকে বলো? সেই তো, তোমার দেবরকে তুমি বলো, কিন্তু সে তো এখন বাইরে, আর কালকে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য বাইরে চলে গেছে লন্ডনে। কি করে বলতেছো? আমাদের বিয়েতে ও না থেকে চলে গেল? আর আব্বুই বা কেমন মানুষ ওকে যেতে দিল? একমাত্র ভাবিকে আনতে গেল না, সেজন্যই ওকে কালকে থেকে দেখছিলাম না, তাই না? কি আর করা যাবে বলো, আসলে কালকে হুটহাট করে বিয়েটা হলো, সেজন্য এরকম একটা পরিস্থিতি। আচ্ছা শোনো, আমরা বাসায় যাব আজকে, কেমন? আর কোনো কথা হবে না। তুমি কিন্তু ভদ্র মেয়ের মতো থাকবে। দেখো, আব্বুকেও কালকে চলে যেতে হয়েছে, সেজন্য বাসায় লোকজন কম। তুমি যদি উল্টাপাল্টা কিছু করো, আমাকে কিন্তু হাইপার হয়ে যেতে হবে সোনা। মেহনুর বাচ্চাদের মতো মাথা দোলালো। বিকেলে ঈশান মেয়েটাকে নিয়ে শ্বশুরবাড়িতে পৌঁছালো। তারপর সবার সাথে বেশ ভালোভাবে কথা বলল। মেহনুরের রুমে এসে ফ্রেশ হয়ে নিল, হালকা নাস্তাও করলো। কাল থেকে গলা দিয়ে নামছে না কিছুই। মেহনুর খেয়াল করলো ঈশান বারবার করে ব্যালকনিতে যাচ্ছে, আর কার সাথে যেন কথা বলছে। আর সারাদিনই ওর ফোন আসছে। ঈশান বারবার করে কল রিসিভ করছে, আবার বারবার করে কারো কাছে লুকিয়ে ফোন করছে। এসব কিছু দেখে মেহনুরের কেমন সন্দেহ হলো, তাই মেয়েটা বাসায় এসে বলতে লাগলো। তোমার কি হয়েছে বলো তো? তোমাকে দেখছি লুকিয়ে চুরিয়ে ফোন করছো। কাকে ফোন করছো? আর কোন মেয়ে তোমাকে ফোন করছে, সত্যি করে বলো। না রে বাবা, কে ফোন করবে? আসলে ছোট ভাইটা এমন করে চলে গেল, ওকেই ফোন করেছিলাম। আব্বু গেছে কানাডায়, ও গেছে আবার লন্ডনে, সেজন্য দুজন দুই জায়গায়। যোগাযোগ করাটা মুশকিল হয়ে পড়েছিল, টাইমটা একটু উল্টা পাল্টা, তাই দুজনের সাথে কথা বলছিলাম। বিশ্বাস না হলে দেখো। ঠিক আছে, দেখতে হবে না। আর শ্বশুরমশাই আসুক, আমি কিন্তু ওনার উপরে খুব রাগ করেছি। আর দেবরকে তো আমি দেখে নেব, ওর বিয়ে আমি হাত হতেই দেবো না। দেখো যেটা সাহস হলো কি করে একমাত্র ভাবের বিয়েতে না থেকে ওখান থেকে পালিয়ে যাবার? আসলে কি বলতো, প্রতিমধ্যেই কালকে যখন যাচ্ছিল আমাদের সাথে, তখনই ফোনটা আসলো। আর ওই অফিসটা থেকে ওকে প্লেনে টিকিট পাঠিয়ে তারপর ফোন করেছিল, সেজন্য আব্বুকে পাঠালো। আর আব্বু চলে গেল, একজন একদিকে আরেকজন ওদিকে। সেজন্য আমার বন্ধুরা থেকে গেছে, ঈশানের বন্ধুরাও থেকে গেছে। এসব নিয়ে আর মন খারাপ করো না সোনা, রিসেপশনের অনুষ্ঠানে সবাই থাকবে দেখো। সারাটা সন্ধ্যায় ঈশান মেহনুরের কাজিনদের সাথে বসেছিল। ওরা কেউই জানে না এটা ওদের দুলাভাই নয়, দুলাভাইয়ের ছোট ভাইয়ের সাথে যার বিয়ে হলো সেই ছেলেটা। ঈশান রাতে মেহনুরকে খাইয়ে ওকে নিয়ে রুমে আসলো। মেয়েটা পাগলামি করছিল আজকেও আদর করার জন্য। ঈশানের কেমন যেন মায়া হচ্ছিল মেয়েটার প্রতি। ইমনে তো ভালো একটা মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর তার মাঝে এত কিছু। ঈশান নানা বাহানা দিয়ে মেয়েটাকে বুকের মাঝে নিল। আজকেও খাবারের সাথে ঘুমের মেডিসিন খাইয়ে দিয়েছে, যার জন্য মেয়েটার ঘুম ঘুম পাচ্ছিল। ঈশান ওকে বুকের মাঝে নিতেই 10টার মধ্যেই ঘুমিয়ে পড়েছে মেয়েটা। তারপর কালকের মতো আজও মেয়েটাকে রুমের মাঝে আটকে রেখে মেহনুরের আম্মুর কাছে দায়িত্ব দিয়ে তারপর যখনই চলে যেতে নেবে
তখন মেহনুরের আব্বু এসে দাঁড়ালো। লোকটা বেশ খানিকটা হতাশ চোখে তাকিয়ে আছে। ঈশান ওনার সঙ্গে হাত জোড় করে বলতে লাগলো, আঙ্কেল, আপনারা এই বিষয়টাকে কখনোই জানতে দিবেন না। আমি হসপিটালে যাচ্ছি। সারাদিন হসপিটালে যাওয়া হয়নি, কালকে ফজরের পর এসেছিলাম। যদি ঘুম ভেঙে যায় তাহলে আমাকে অবশ্যই কল করবেন, আমি চলে আসব। আপনাদের মেয়েকে ঘুমের মেডিসিন দিতে বাধ্য হয়েছে, না হলে আমাকে যেতেই দিত না। এমন করে কতদিন যে চলবে জানি না। তবে তোমার ভাইয়ের কি অবস্থা একটাবার কি জেনেছো? আমরা যাব কি হসপিটাল ঈশান? ছেলেটা একটু ভেবে তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, যে কোনো একজন যেতে পারেন, তবে মেহনুরের কাছে কাউকে থাকতে হবে, না হলে যদি ঘুম ভেঙে যায় তাহলে পাগলামি করতে আরম্ভ করবে। ছোট ভাই হয়ে বড় ভাইয়ের জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করলে তুমি। এমন সন্তানের বাবা হওয়াটা ভাগ্যের ব্যাপার, এমন সন্তানের ভাই হওয়াটাও অনেক বড় পাওয়া। আমি জানি না তোমাকে কি বলে দোয়া করব। উপরওয়ালার কাছে দোয়া করি আমার মেয়েটা যেন সত্যিটা কখনো জানতে না পারে, তাহলে হয়তো এই আঘাতটা সহ্য করতে পারবে না। আমি জানি তুমি আমার মেয়েকে সামলে রাখবে। আমরা যখন না থাকবো তুমি ওকে এভাবে আগলে রেখো। ঈশান মেহনুরের আব্বুর সাথে বেরোলো। ভদ্রলোক জোর করে গেলেন। মেহনুরের আম্মুকে রেখে যাওয়া হলো। ওরা হসপিটালে আসতেই খেয়াল করলো আম্মু আব্বু মুখে হাত দিয়ে বসে আছে। ঈশান বাইরে থেকে খাবার কিনে এনেছিল। আম্মু আর আব্বুকে দিতেই আম্মু আব্বু খাচ্ছিল না। তখন ছেলেটা জোর করে ওদের খাওয়ালো। এই মুহূর্তে সবাইকে শক্ত থাকতে হবে, আর এরকম করে যদি নিজেরাই পাগলামি করে তাহলে যে অসুস্থ হয়ে পড়বে। যার জন্য ছেলে হয়ে বাবা মাকে খাইয়ে দিল। খাবার মাঝে দুজনেই কাঁদলো। ঈশান আব্বু আম্মুকে অনেক বোঝালো। তারপর মেহনুরের আব্বু পুরো রাতটা ওদের সাথে থাকলো। আবার ভোর রাতের দিকে যখন যাচ্ছিল তখন ডক্টর এসে জানালো ইমনের জ্ঞান ফিরেছে, তবে কোমায় চলে গেছে ছেলেটা। এরকম কথা শোনার সাথে সাথেই ঈশান চোখজোড়া বন্ধ করে নিল। ছেলেটা চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই কোমা এমন একটা পরিস্থিতি যা থেকে কবে ছেলেটা সুস্থ হবে, কবে স্বাভাবিক লাইফে ফিরবে তার কোনো গ্যারেন্টি নেই। সারা জীবন এমন করেও থাকতে পারে, 1 ঘন্টাও থাকতে পারে, আবার 1 দিনও থাকতে পারে। আব্বু হয়তো নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ডক্টরকে বলতে লাগলো, ডাক্তার, আমি কি আমার ছেলেকে সিঙ্গাপুরে নিয়ে যেতে পারি? ওখানে কি ওকে নিয়ে কিছুদিন চিকিৎসা করাতে পারি? দেখুন আফজাল সাহেব, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, তবে খুব বেশি একটা কাজ হবে বলে আমি আশা করছি না, কারণ এই চিকিৎসা এখনও অবধি মেডিকেল সায়েন্সে আসেনি। তাই খুব বেশি আশ্বাস আমি আপনাদের দিতে পারছি না। আপনাদের মনের স্যাটিসফাইয়ের জন্য আপনারা ওকে নিয়ে যেতে পারেন, আর ওখানে রাখাটা ভালো হবে। ওখানে অনেক বড় বড় ডাক্তাররা আছে, ওনারা হয়তো নতুন কোনো চিন্তা ভাবনা কিংবা আপনাদের অন্য কোনো ধ্যান ধারণা দিতে পারে। তাই আপনারা নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারেন। ঈশান কিছু বলতে চাইছিল, তার আগেই আব্বু বলতে আরম্ভ করলো, তোমাকে বাসায় থাকতে হবে, তুমি থাকো। আর মেহনুর মামুনকে কি বলছো? ঈশান মেয়েটাকে যা যা বলে বুঝ দিয়েছে সবই আব্বু আম্মুকে বলল। সব শোনার পর আব্বু ছোট ছেলেকে জড়িয়ে ধরে কাঁদলো কিছুক্ষণ। এবার ঈশান বলতে লাগলো, আব্বু, আর কান্নাকাটি করো না, যেটা হবার হয়ে গেছে। এখন শক্ত হতে হবে আমাদের, আর এরকম একটা পরিস্থিতিতে মেয়েটাকে বের করে আনতে হবে। আমি জানি না এই সত্যটা কতদিন গোপন থাকবে, তারপরেও চেষ্টা করব সবটা লুকিয়ে রাখার। আমি মাঝখানে তোমাদের কাছে আসব, তার জন্য কয়েকটা দিন সময় লাগবে। চাইছিলাম ভাইয়ের সাথে যেতে, কিন্তু তোমরা যে আমার ঘাড়ে অনেক বড় দায়িত্ব দিয়ে দিলে। যার ভালোবাসার মানুষটাকে আমার কাঁধে দিলে, সে মানুষটাকে আমি কতদিন ভালো রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো জানি না। আমি চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে। ঈশানের আর ইমনের 2টা ফ্রেন্ডকে নিয়ে ঈশানের আব্বু সিঙ্গাপুরের উদ্দেশ্যে সকাল 10টার দিকে রওনা হলো। আম্মু আর ঈশানের বাকি ফ্রেন্ডরা বাসায় চলে গেল। ঈশান মেহনুরের আব্বুর সাথে ওদের বাসায় আসলো। 2টা দিন শ্বশুরবাড়িতে থাকলো। প্রতিনিয়ত ঈশান আব্বুকে ফোন করে চলেছিল কি হচ্ছে আর কিভাবে আছে সেটা জানার জন্য, কিন্তু তেমন কোনো আশার আলো কেউই দেখাতে পারেনি। এমন করে কাটলো 7টা দিন। ঈশান বাসায় আছে, এর মাঝখানে তেমন কোথাও যায়নি। সব সময় মেহনুরকে আগলে রেখেছে। মেয়েটা কি টের পায়নি সেটাই ঈশান ভাবছিল। আশ্চর্যের হলেও মেহনুর যে টের পায়নি ঈশান সেটা বুঝতে পেরেছে, কারণ মেয়েটার পুরো জগৎ জুড়ে ঈশান নিজেই আছে, যাকে মেয়েটা ইমন নামে চেনে।
ঈশান বারবার করে ধরা খেয়ে যাচ্ছিল, আর সেটার কারণ হচ্ছে ইমনের সম্পূর্ণ অভ্যাস সম্পর্কিত ওর জানা নেই। মেয়েটা ওদের সম্পর্কের মাঝে কী সব কথা বলে রেখেছিল সেটা নিয়ে ঈশানকে বারবার জিজ্ঞেস করেছিল। খাওয়া দাওয়া শেষে দুপুরের দিকে ঈশান রুমে এসে ল্যাপটপে কাজ করছিল। এর মাঝখানে মেহনুর এসে কোলের মধ্যে বসে পড়ল আর গলাটা জড়িয়ে ধরে বলতে লাগলো, বেবি, আমরা কি হানিমুনে যাব না? তুমি না বলেছিলে আমরা সুইজারল্যান্ডে যাব, তাহলে এখন কেন নিয়ে যাচ্ছ না আমাকে? ঈশান শুকনো ঢোক গিলল। ওর ভাইয়া হয়তো এরকম কিছু বলেছিল মেয়েটাকে। ঈশান এক হাতে কোমর জড়িয়ে ধরল মেয়েটার, আরেক হাতে চুলের মধ্যে ডুবিয়ে দিয়ে গলায় আর ঘাড়ে চুমু খেলো। মেয়েটা চোখ বন্ধ করে নিয়ে এক হাতে ওর চুল খামচে ধরল, আরেক হাতে টি শার্টটা খামচে ধরে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিল। ঈশান অনিচ্ছা সত্ত্বেও এই কাজগুলো করছে যেন মেয়েটা কোনো সন্দেহ না করতে পারে। তারপর ওর বুকের মধ্যে মুখ গুজে দিয়ে কয়েকটা চুমু খেয়ে বলল, যাবো তো জান পাখি, আব্বু আর ভাইয়া বাসায় আসুক, তারপর না হয় যাব, কেমন? ওরা কবে বাড়িতে আসবে না আসবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আব্বুর সাথেও আমাকে একটু কথা বলিয়ে দিলে না। আচ্ছা, আব্বুকে একটু কল করো, আমি কথা বলি। উনি তো খুব ব্যস্ত, তাই তোমার সাথে যোগাযোগ করতে পারছে না। না হলে ছেলের বউকে আব্বু ঠিক কতটুকু স্নেহ করেন, কতটুকু আদর করেন সেটা তো তুমি দেখেছো। না চাইতেও ভালোবাসতে হচ্ছে মেয়েটাকে। মেহনুর ঈশানের বুকের মধ্যে মাথা নাড়ল। ঈশান ওর চুলের ভাঁজে চুমু খেয়ে মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো। যে কয়দিন ভাইয়া হাসপাতালে ছিল সে কয়দিন ঈশান ওকে ঘুমের মেডিসিন দিতে হয়েছে। মেয়েটা সেটা ঘুণাক্ষরেও টের পায়নি, তবে বারবার বলছিল ওর ঘুমটা নাকি বেড়ে গেছে বিয়ের পর থেকে। আর এত ঘুমানোর কারণেই ঈশান ওকে আদর করতে পারছে না, ভালোবাসতে পারছে না। এটা নিয়ে মেয়েটার এক গাদা অভিযোগ ছিল। ঘটনার 15 দিন পরে আব্বু বাসায় আসার কথা বললে তখন ঈশান ভাইয়ার কাছে যাওয়ার জন্য বায়না ধরল। আব্বু বলল ওকে সেদিন যেতে যেদিন আব্বু আসবে। ঈশানও সেটাই করল। আব্বু বাসার উদ্দেশ্যে রওনা দেয়, আর তারপর বাসায় এসে পৌঁছে সন্ধ্যার মুখে ঈশানও ওদিকে সন্ধ্যাতে হসপিটালে এসে পৌঁছালো। ডক্টরের কাছে এসে বিষয়টা জিজ্ঞেস করতে তখন ডক্টর জানালো, আপনার ভাইয়ের কন্ডিশন তেমন একটা ভালো না, জ্ঞান ফিরেছে, এটার জন্য শুকরিয়া আদায় করুন। এর থেকে বেশি কিছু আশা করবেন না। মস্তিষ্কটা একেবারে বিকলাঙ্গ হয়ে গেছে। কবে জ্ঞান ফিরবে কিংবা সুস্থ হবে সেটা নিয়ে সন্দেহ আছে। যতদূর পর্যন্ত আমাদের ট্রিটমেন্ট করা দরকার আমরা করছি। শক দিয়ে যে ওনাকে স্মৃতিশক্তিতে ফেরাতে পারবো কিংবা অন্য কোনো মাধ্যম আছে তেমনটাও নয়। এই শরীরে আর এই পরিস্থিতিতে যদি ওনাকে বেশি শক দেওয়া হয় তাহলে ওনাকে বাঁচানোই সম্ভব হবে না। এখন আপনারা বলুন আমরা কি করতে পারি? না না ডাক্তার, এরকম কিছু করতে হবে না। যতদূর ও এভাবে আছে এরকম করেই ওর চিকিৎসা চলতে থাকুক, এর থেকে বেশি কিছু প্রয়োজন নেই। আমার ভাইটা যে বেঁচে আছে সেটাই আমাদের কাছে অনেক। ঈশান সেদিন ভাইয়ের পাশে বসে ওর একটা হাত ধরে অনেক কথা বলেছিল, অনেক কেঁদেছিল। ঈশান শেষ মুহূর্তে খেয়াল করে ভাইয়ের চোখে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভাইটা ফ্যাল ফ্যাল করে সবসময় তাকিয়ে থাকে। এক সপ্তাহ পরে যখন ঈশান সেদিন বাসায় ফিরবে সেদিন এমন একটা কাণ্ড ঘটেছিল যেটার জন্য ঈশান পুরো স্তব্ধ হয়ে গেছিল। ঈশান বুঝতে পারছিল না কি করবে, কারণ ভাইয়ের মৃত্যুটা এত কাছ থেকে মেনে নেওয়াটা ওর পক্ষে সম্ভব ছিল না। সেদিন সকালবেলায় ডক্টর বলল ওর ভাইয়ের আর কোনো পালস চলছে না। তারপর ডক্টর কিছুক্ষণ চেষ্টা করে হাল ছেড়ে দিল। ঈশান বুঝে গেল ভাইটা আর ওদের মাঝে নেই। ঈশান আব্বু আম্মুকে যখন জানালো ওরা কান্নায় ভেঙে পড়েছিল। অন্যদিকে মেহনুর সহ সবাইকে জানানো হলো ঈশান আর নেই, অর্থাৎ ওর ছোট ভাইটা বিদেশের মাটিতেই মারা গেছে। এসব কিছু জানার পর মেয়েটা কিছুদিন মন খারাপ করেছিল। ঈশান সেখানেই ইমনের দাফন কাফনের ব্যবস্থা করেছে, আর লাশটা দেশে নিয়ে যায়নি আব্বুর কথা মতো। এইসব যেন মেহনুর জানতে না পারে সেই জন্যই আর এই ব্যবস্থা করা হয়নি। অনেক চেষ্টা করা হলো নিজেকে স্বাভাবিক করার। শেষে যখন ভাইয়ার দাফন কাফনের 2 দিন পরেও ঈশান দেশে ফিরছিল না, তখন মেহনুর ওকে ফোন দিয়ে কান্নাকাটি করতে লাগলো। কি হয়েছে তোমার? তুমি বাসায় আসতেছো না কেন? তুমি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। ভাইয়ার মৃত্যুর পর থেকে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছি। তুমি কি সেটা বুঝতে পারছো না? তারপরে কেন বাইরে বাইরে ঘুরছো? তুমি এক্ষুনি বাসায় চলে আসবে। আমার কিচ্ছু ভালো লাগছে না ইমন, তোমাকে খুব বেশি কাছে পেতে ইচ্ছে করছে বেবি। আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারছি না জান, বিশ্বাস করো। আমার এক্ষুনি তোমার কাছে ছুটে আসতে ইচ্ছা করছে, কিন্তু কি করবো বলো,
এখান থেকে যাওয়াটা এতটাও সহজ নয়। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো খুব তাড়াতাড়ি। দেখো তোমাকে কিচ্ছু করতে হবে না, সব কাজ আমি করব। এখন থেকে তুমি আমার সাথেই থাকবে, আমার কাছেই থাকবে। আমার ভয় লাগে জানো, মনে হয় আমি তোমাকে হারিয়ে ফেলবো। মেহনুরের মুখে এমন একটা কথা শোনার সাথে সাথে ঈশানের বুকটা কেঁপে উঠল। তোমাকেও হারিয়ে ফেলবো কথাটার মানে কি ছিল? সারাটা দিন সেটা ভেবেছে ছেলেটা। সারাদিন মেয়েটা ওকে ফোন দিয়ে দিয়ে কান্নাকাটি করলো, বারবার করে জানতে চাইলো কবে ফিরবে। শেষে ঈশান কোনো উপায় না পেয়ে সেদিন রাতেই ফ্লাইটে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তারপর সকাল সকালই বাসায় পৌঁছে গেল। অনেকক্ষণ বাসার কলিং বেল বাজাচ্ছে। এর মাঝে কেউ একজন এসে দরজা খুলে দিতেই যখনই ওকে দাঁড়িয়ে থাকতে দেখলো তখনই জাপটে জড়িয়ে ধরলো। ঈশান খেয়াল করে দেখলো এটা আর কেউ না, এটা মেহনুর। মেয়েটাকে দেখার পর বুকের ভেতর কেমন যেন একটা শান্তির বাতাস বয়ে গেল। বারবার মনে হতে লাগলো যে কষ্টটা নিয়ে এতদিন যাবৎ ঘুরে বেড়াচ্ছে সেই কষ্টটা অন্তত এই মুহূর্তে কিছুটা হলেও লাঘব হয়েছে। ঈশান মেয়েটাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল, মনে হচ্ছিল বুকের সাথে মিশিয়ে নিতে। মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় কতগুলো চুমু খেয়েছে জানে না। এই মেয়েটার প্রতি এত কেন মায়া হচ্ছে? ভাইয়ার গার্লফ্রেন্ড, তাকে দায়িত্ব হিসেবে নিয়ে এসেছে বলে, নাকি মেয়েটার প্রতি মায়া জন্মে গেছে বলেই? ঈশান জানে না, তবে মেয়েটার প্রতি দিন দিন খুব বেশি দুর্বল হয়ে পড়ছে। মেহনুরের এই বাচ্চা সুলভ আচরণ, ওর এই আকাশ ছোঁয়া ভালোবাসা ঈশান কি করে ইগনোর করবে? কি করে এগুলো থেকে এড়িয়ে যাবে? মনে হয় এই মেয়েটাকে ছাড়া যে ওর পক্ষে এখন থাকা অসম্ভব হয়ে পড়েছে। গত 15টা দিনেই মেয়েটার প্রতিও দুর্বলতা সৃষ্টি হয়ে গেছে। যদি ভাইয়া বেঁচে থাকতো তাহলে হয়তো ওদের ভালোবাসাটা সম্পূর্ণভাবে পরিপূর্ণ হতো। কথাগুলো ভাবতে বুকের ভেতর একটা চাপা কষ্ট কাজ করলো। ঈশান মেয়েটাকে কোলে ওঠালো। তখন মেহনুর যেটা করলো সেটার জন্য ঈশান প্রস্তুত ছিল না। মেয়েটা হুটহাট করে ওর ঠোঁটের সাথে ঠোঁট মেশালো। ঈশান অবাক হলেও কিছুক্ষণ বাদে রেসপন্স করতে লাগলো। মেয়েটাকে নিয়ে রুমে আসতেই তখন মেহনুর ওর গলায় ঘাড়ে মুখ গুজে দিল। কয়েকটা চুমু খেতেই ঈশান ওকে নিয়ে বেডের মধ্যে বসলো। মেয়েটা ওর বুকের মধ্যে মুখ লুকিয়ে রেখেছে, বারবার করে বুকে চুমু দিচ্ছে আর বলছে ওকে আদর করে না কেন, ভালোবাসে না কেন। মেহনুর এক গাদা অভিযোগ ঈশানের সম্পর্কে করছে। ঈশান তখন বলতে লাগলো, বেবি পাগলামি করো না, এরকম একটা পরিস্থিতি গেল, এর মধ্যে দিয়ে ভালোবাসার সময়টা কোথায় বাবা বলো? এরকম করে যদি আমার ভাইটাকে না হারাতাম তাহলে সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসতাম। আমি নিজেকে কি করে সামলিয়েছি সেটা শুধু আমি জানি। আমার জায়গায় তুমি থাকলে বুঝতে পারবে আমি কি পরিস্থিতির মধ্যে আজকে বাসায় ফিরে এসেছি, শুধু সেটা তোমার জন্য। আমাকে একটু সময় দাও জান। মেহনুর ঈশানের বুকের মধ্যে মুখ লুকিয়ে রাখলো। ঈশান একটু বাদে নিচে আসতেই দেখলো আম্মু কিচেনে এসেছে। ঈশান আম্মুর সাথে কথা বলল কিছুক্ষণ, তারপর একটু বাদে আব্বু আসলে আব্বুর সাথে কথা বলল। ঈশান ভেবেছিল বাসাতে ফিরে মেয়েটাকে সবটা জানিয়ে দেবে, কিন্তু মেয়েটাকে যদি এখন সবটা জানায় তাহলে ও পাগল হয়ে যাবে। ঈশান সেটা ভেবেই আব্বুর সাথে আলোচনা করলো। মেহনুর ওকে বারবার করে রুমে যাওয়ার কথা বললেও ছেলেটা যাচ্ছিল না দেখে মেয়েটা রুমে এসে গাল ফুলিয়ে বসে রইল। এমন করে দুষ্টু মিষ্টি আর মেয়েটার এরকম অভিযোগের ভালোবাসার মধ্যে দিয়ে কেটে গেল পুরো একটা মাস। বিয়ের এই একটা মাসেই ঈশান মেহনুরকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছে। ভাবতেও পারেনি ভাইয়ার গার্লফ্রেন্ডকে বিয়ে করে এমন করে ভালোবেসে ফেলবে। ঈশান প্রতিদিনের মতো আজকেও অফিসের দিকে গেল। এখন একটু একটু করে অফিসে যেতে শুরু করেছে। এখন আর ভাইয়া নেই, তাই নিজেকেও কিছুটা সামলাতে হবে। তাই আব্বুর কথা মতো অফিসের দিকে যেতে শুরু করেছে। কিন্তু কোথায় আর যেতে পারলো? মেহনুরের জ্বালায় অফিসে গিয়েও শান্তি নেই। প্রতিনিয়ত মেয়েটা কল করে ওকে বারবার করে বলবে কোথায় আছে, কখন বাসায় আসবে। এইসব নিয়েই মেয়েটা এক গাদা প্রশ্ন করে। ঈশানের ভালো লাগে ওর বাচ্চা মেয়েটা। 15টা দিনে ভাইয়ের স্মৃতিটাই ঈশান ভুলতে পারেনি, তাই মেয়েটাকে কাছে টেনে নেওয়াটাও ঈশানের হয়নি। এই একটা মাসে কতবার মেহনুর দুজনে ফিজিক্যাল ইন্টিমেট হওয়ার কথা ভেবেছে তার ঠিক নেই। ঈশান যতবার মেয়েটার কাছে আসে ততবারই মনে হয়েছে এই মেয়েটা ওর ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল। এসব কিছু হলে ঈশানের আর ইচ্ছে করেনি মেয়েটাকে নিজের ভালোবাসায় সিক্ত করতে। ঈশান দুপুরে বাসায় এসে দেখলো মেহনুর আম্মুর সাথে দুপুরে রান্না করছে। ঈশানের দিকে তাকিয়ে মেয়েটা একটু মুচকি হেসে তাড়াহুড়ো করে রুমের দিকে আসলো। মেয়েটা আসতেই ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর গলায় ঘাড়ে নাক ডুবিয়ে কিছুক্ষণ চুমু খেলো। মেয়েটা বারবার করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। তখন ঈশান বলতে লাগলো, কি হয়েছে জান পাখি, এরকম করতেছে কেন? করবে না,
আমার শরীর ঘামে একদম একাকার হয়ে গেছে। তুমি এরকম করে এখন এসে যদি জড়িয়ে ধরো তাহলে শরীর খারাপ করবে না শোনো তোমার? তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু বাদে রান্নাটা শেষ করে আসছি। বেবি, আমি তোমাকে কিছু আজকে বলতে চাই, আমাকে একটু সময় দাও প্লিজ। মেহেরুর অসহায়ভাবে তাকালো। ঈশান এত আদুরে কণ্ঠে কথাটা বলল, যার জন্য মেয়েটা আবার বেশ খানিকটা অসহায় চোখে তাকিয়ে একটু হেসে ওর গালের পাশে হাত রাখলে তখন ছেলেটা বলল, একটু সময় হবে তোমার সোনা? কি হয়েছে শোনো? এমন করে কথা বলতেছো কেন? আমি তো তোমার কথা শোনার জন্যই আছি। ঠিক আছে, আমি রান্নাটা শেষ করি, দুপুরে খাওয়া হোক, তারপরে না হয় কথা বলি, কেমন? ঈশান মেয়েটার কপালে ঠোঁট ছোঁয়ালো। মেয়েটা চলে যেতে ঈশান ফ্রেশ হয়ে নিল। তারপর ভাবলো যে আজ বাদে কাল মেয়েটা যদি সত্যিটা জেনে যায় তাহলে ওকে ছেড়ে চলে যাবে। ওর প্রতি রাগ অভিমান থেকে হয়তো ওকে ভুল বুঝবে। ঈশানের তো ভয় হচ্ছে এটা ভেবে যে মেয়েটা ওকে যদি সত্যি ভুল না বোঝে। ঈশান কী করে থাকবে এই মেয়েটাকে ছেড়ে? ওকে যে বড্ড বেশি ভালোবেসে ফেলছে আজকাল। ওকে ছাড়া থাকা ঈশানের পক্ষে সম্ভব না। কথাগুলো ভেবেই শুকনো ঢোক গিলল ছেলেটা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করলো সবাই একসাথে। ঈশান রুমে আসতেই মেহনুরুর পেছন পেছন আসলো। ঈশান মেয়েটাকে টেনে এনে বেডে বসিয়ে তারপর মুখোমুখি বসলো। মেহনুর ওর দিকে এগিয়ে আসতেই ছেলেটা বুকের মাঝে জড়িয়ে ধরে নিয়ে বলতে লাগলো, বেবি, আমার না ভয় লাগে। আমার মনে হয় তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আমার থেকে হারিয়ে যাবে। এসব কি কথা শোনো? এরকম কিছু হবে না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। দেখো, আমরা ভালো থাকবো, আমরা সামনে বেবি নিয়ে নিব একটা, তাহলেই আর তোমার কোনো ভয় থাকবে না। আচ্ছা, আমার দ্বারা যদি কখনো ভুল হয়ে থাকে কিংবা এমন কিছু করে ফেলি যেটা তোমার কষ্টের কারণ হয়, এমন কিছু যদি করে ফেলি তখন তুমি আমাকে ভুল বুঝবে না তো? আমাকে ফেলে চলে যাবে না তো সোনা? আমাকে ছেড়ে যদি কখনো চলে যাও, আমি না সত্যি নিঃস্ব হয়ে যাব। আমি এই একটা মাসে তোমাকে না আরও অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া থাকার কথা না কখনো কল্পনা করতেও পারি না। ছাড়ার জন্য কি বিয়ে করেছি শোনো? এরকম কথা বলতে হয় না। এসব বললে আমার ভয় লাগবে না বলো? ঠিক আছে, তোমার যদি এতই সন্দেহ, আমি তো তোমায় বলেছি আমরা খুব শীঘ্রই একটা বেবি নিয়ে নেব, তাহলে তো আর তোমার ভয় লাগবে না। জান, আজকে আমার না তোমাকে খুব বেশি প্রয়োজন। আমি আর থাকতে পারছি না তোমাকে ছেড়ে। আমার তোমাকে খুব বেশি কাছে চাই। মেহিনুর ঈশানের এই আকাঙ্ক্ষা আর ভয়টা বুঝতে পারল। মেয়েটা নিজে থেকে উঠে এসে ছেলেটার কোলের মধ্যে বসে ওর গলাটা জড়িয়ে ধরল। ঈশান আর এক মুহূর্ত দেরি করল না। মেহিনুরের ঠোঁটের সাথে ঠোঁট মেশালো। প্রথম কয়েক সেকেন্ড, তারপর কয়েক মিনিট, এমন করে পুরো 4-5 বার করে কিস করলো। যতবার কিস করছে ততবারই মেহিনুর লজ্জাতে লাল হচ্ছে। ঈশান ওর ঘাড়ে আর গলায় নাক ঘষতে লাগলো, যার জন্য মেয়েটা চোখ বন্ধ করে নিয়েছে। ওর ঘন ঘন নিঃশ্বাস ঈশানকে আরও উত্তেজিত করে জানান দিচ্ছে এই মেয়েটা এই মুহূর্তে ওর কাছে আত্মসমর্পণ করতে চলেছে। ঈশান চায়নি এরকম করে মেয়েটাকে ভালোবাসতে, কিন্তু মেহনুরের ভালোবাসাটা যে খুব বেশি প্রয়োজনীয় ঈশানের জীবনে। ভাইটাকে হারিয়ে তারপর থেকে কেমন যেন অগোছালো হয়ে গেছে, নিজেকে স্বাভাবিক রাখতে পারে না। আর যতবার মনে হয় যে ভাইয়ের মৃত্যুর খবরটা যদি মেয়েটা জানতে পারে তাহলে হয়তো মেহনুর ওকে ছেড়ে চলে যাবে। আর যদি এরকম কিছু হয় তাহলে ঈশান পাগল হয়ে যাবে, থাকতে পারবে না মেয়েটাকে ছাড়া। ওর প্রতি মেহনুরের পাগলামিটা দেখে ঈশান মেয়েটাকে ভালোবাসতে বাধ্য হয়েছে। ঈশান ভেবেছিল ভাইয়া সুস্থ হয়ে গেলে এসব নিয়ে কথা বলবে, কিন্তু ভাইয়াকে যে হারাতে হলো। ঈশান এখন আর মেহনুরকে সত্যিটা বলতে চায় না, কারণ মেয়েটার ভালোবাসাটা থেকে ঈশান বঞ্চিত হতে চায় না, ভয় করে। সেজন্য মেয়েটাকে এমন করে কাছে টেনে নিল। ঈশান ভেবেছে খুব শীঘ্রই বেবি নিয়ে নেবে, যাতে মেয়েটার ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। আর বেবির মুখের দিকে তাকিয়ে হলেও মেয়েটা হয়তো ওর সাথে থেকে যাবে। কথাগুলো ভেবেই ঈশান আজকে এমন করে মেয়েটার কাছে এমন কিছু আবদার করলো। একটা কথা জানেন তো, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো, তেমনি মিথ্যে থেকে ভালো কিছু হলে সেই মিথ্যেটাই ভালো। এরপর কি হবে সেটা আপনারা জানেন, তাই আমরা এর মধ্যে না যাই। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো গল্পে। ততদিন পর্যন্ত নতুন দিনের আশায় সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।